পার্সেন্টেজের ক্লাস করতে হলে আপনাকে কিছু আগে শর্টকাট এবং বেসিক জানতে হবে, মানে তাইলে হচ্ছে ব্যাপারটা আপনি মানে ফিল করতে পারবেন, অথবা ধরেন একটু তাড়াতাড়ি করতে পারবেন। আমাদের ম্যাথস পারার চেয়ে ম্যাথ দ্রুত পারা জরুরি, আমি সবসময় বলি। তাহলে দেখেন পার্সেন্টেজের ক্ষেত্রে আপনাকে যদি বলা হয়, একটু সবাই ফোকাস করেন। ধরেন আপনাকে বললো 8 সংখ্যাটার, আমি একটু পেজ নিই, আপনাকে বললো এই 8 সংখ্যাটার 12.5% বের করতে কত হবে। এটা যদি আমার ভিডিও আগে দেখে থাকেন কেউ, তাহলে সহজেই পারবেন। ওয়ান না হবে। দেখে ওয়ান হবে। ওয়ান হবে। ওয়ান হবে। 1 হবে। আমার ভিডিও দেখছেন না, এমনি জানেন ব্যাপারটা? না ভাই, 8 না ভাগের ভাই, 1 ভাগ হবে। আচ্ছা দেখেন, যারা জানেন না ব্যাপারটা বা শর্টকাটটা বুঝতেছেন না, একটু খেয়াল করেন। এখানে 12.5% আছে। সবসময় আমরা জানি পার্সেন্ট মানে হচ্ছে 100, অর্থাৎ আপনাকে যদি সংখ্যাটা 100 হইতো, আপনাকে 12.5 বের করা লাগতো। 200 হইলে এটা ডাবল, কত? 25, এরকম ব্যাপারটা। হ্যাঁ, এখন কোনো একটা সংখ্যা যত পার্সেন্টই বের করতে বলুক না কেন, যেমন 8-এর এখানে 12.5% বের করতে বলছে, কোনো একটা সংখ্যার যত পার্সেন্টই বের করতে বলুক না কেন, আপনাকে ওই সংখ্যাটা 100% ধরতে হবে। যে কোনো সংখ্যায় 100%। এটা যদি কস্ট প্রাইস হয়, এটা যদি বেইজ একটা সংখ্যা হয় সেক্ষেত্রে, আবার সেলিং প্রাইস পাইলে 100% হবে না। হ্যাঁ, 100% কম বেশি হইতে পারে। তো ধরেন এইটা হচ্ছে 100। ওকে, এটা মানে হচ্ছে 100%। কোন একটা সংখ্যা মানে তো 100%। তাহলে আপনাকে বলছে 12.5% বের করতে। আমরা এটাকে ফিল করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা দেখবো যে 100-কে 100-র ভিতরে কয়টা 12.5 আছে। সেটার আগে আমরা দেখি যে 100-র ভিতরে 25 আছে 4টা, 25 আছে 4টা। আর প্রত্যেকটা 25-কে, ওই রুমটা দরজা বন্ধ করে, আর 100-র ভিতরে 25 আছে 4টা, 25-এর ভিতরে 12.5 আছে 2টা। 12.5 দোকানে কত? আপনার 25। তার মানে এগুলাতেও 2 টাকা করে আছে। আলটিমেটলি 100-র ভিতরে কয়টা 12.5 আছে? 8টা। অর্থাৎ কোন একটা সংখ্যার 12.5% বের করতে বলছে মানে ওই সংখ্যাটাকে আপনি 8টা ভাগ করবেন, ভাগ করে তার এক ভাগ নিবেন। 8 ভাগ করে, এই যে দেখেন 8টা ভাগ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা ভাগ করে আপনাকে একটা ভাগ বের করতে বলছে। তাহলে 8 সংখ্যাটাকে যদি 8টা ভাগ করেন, প্রত্যেক ভাগে 1 আসবে। তার মানে এই 8 সংখ্যাটার 12.5% মানে হচ্ছে আপনার 1। অর্থাৎ এটা আসবে, আনসারটা আসবে ইজিক্যাল টু 1। তাহলে আমরা যদি যারা একটু আগে আনসার করছেন তারা বাদে অন্য কেউ বলেন 400 সংখ্যাটার 12.5% কত? 50। 50। ভেরি সিম্পল। 12.5% বলা মানে হচ্ছে কোন একটা সংখ্যাকে 8টা ভাগ করব। তো 400-কে আপনি 8 ভাগ করেন। ওকে, 8 দিয়ে ভাগ করলে 540 আর 0 ইজিক্যাল টু 5। এইটা বলার, এটা দিয়ে স্টার্ট করার উদ্দেশ্য হচ্ছে কিছু কিছু ক্যালকুলেশন আপনাকে ব্রেইনে করে ফেলতে হবে। ওকে, যেমন ধরেন আপনাকে বলতে পারে যে কোনো একটা সংখ্যা, যে 400 সংখ্যাটার 37.5% কত? 400 সংখ্যাটার 37.5% কত? 120। 150। 150। কিভাবে বুঝলাম? এখানে কয়টা 12.5 আছে? 5টা, 3টা, তাই না? এখানে 25 প্লাস 12.5, দুইটা মিলা 37.5। তার মানে 400 সংখ্যাটাকে 8টা ভাগ করবেন, তার মধ্যে 37.5% নিতে বলছে। তার মানে 8 ভাগের মধ্যে আপনাকে 3টা ভাগ নিতে বলছে। ওকে, এইভাবে করে ব্যাপারটাকে ফিল করতে হবে। আবার ধরেন ফর এক্সাম্পল, এই একটা সহজ সংখ্যা দিই, ধরেন 66। এই সংখ্যাটার 133.33% বের করতে বলছে আপনাকে। 66 এই সংখ্যাটার 133.33% কত হবে? 88। 88। কিভাবে বুঝলাম 88 বুঝলাম? আমরা হচ্ছে বেসিক্যালি কোন একটা সংখ্যা কত পার্সেন্ট? 100%।
তার মানে এইটা হচ্ছে 100%। 100%। আমাদের আরো কত বের করতে হবে? আমাদের আরো 33.33। 100 ভিতরে, এই 100 সংখ্যাটার ভিতরে কয়টা 33.33 আছে? তিনটা। তিনটা। তিনটা 33.33 আছে, তাই না? এটা যদিও ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে 33, আমরা এটা দুইটার পর্যন্ত থামাই দেওয়া হয়। তিনটা। তার মানে আপনাকে বেসিক্যালি এই জায়গায় তো 100% আছে, প্লাস আরো 33% এক্সট্রা। 100% মানে তো 60, আর 33% মানে আপনার 100%কে 3 ভাগ করে 1 ভাগ। তার মানে 66কে 3টা ভাগ করেন, 22 আসবে। তার মানে 66 প্লাস 22 ইজ ইকাল টু 88। অর্থাৎ বেসিক্যালি কোন একটা সংখ্যাকে 3টা ভাগ করে 4 ভাগ নিতে বলছে আপনাকে। এখন প্রশ্ন হচ্ছে 100কে আপনি কয়টা ভাগে বিভক্ত করবেন, এটা ডিপেন্ড করবে পার্সেন্ট, কত পার্সেন্ট চাইছে। যদি আপনাকে বলা হয় যে কোনো একটা সংখ্যার 125% বের করতে, তাহলে আপনি 100কে কয়টা ভাগে ভাগ করবেন? 4টা। 4টা ভাগে। 4টা ভাগে। কারণ আমার এক্সট্রা 25 বের করতে হবে, তো 100-র ভিতরে 25 আছে 4টা। ওকে, তো এইটা ডিপেন্ড করবে আপনার কত পার্সেন্ট করতে হবে, সেটা ডিপেন্ড করবে আপনার কিসের উপরে? আপনার 100-র এক্সট্রা বা 100-র চেয়ে কম কত আছে সেটা যদি জানতে চাই। হ্যাঁ, আচ্ছা, ধরেন এরকম করে আপনি 100 থেকে 12.5 মাইনাস করেন, আপনার 87.5 আসে, তাই না? 12.5 যোগ করলে আসে 88, হ্যাঁ নাকি? হ্যাঁ। তাহলে এই 87.5% কোন একটা সংখ্যার যদি বের করতে বলে, তাহলে আমরা ওই সংখ্যাটাকে কয়টা ভাগ করে কয়টা ভাগ নিব? 8 ভাগে 7 ভাগ। 8 ভাগ 8 করে ভাগ 7 করে ভাগ। 7 ভাগ। 8 ভাগে 7 ভাগ, ভেরি সিম্পল। সো এইটাই হচ্ছে পার্সেন্টেজের বেসিক। তার মানে খেয়াল করেন তো, 20% মানে কত? কয় ভাগের কয় ভাগ? 5 ভাগের 5 1 ভাগ। ভাগের 1 ভাগ। 20% মানে হচ্ছে 5 ভাগের 1 ভাগ। ওকে, তাহলে আমাদের যদি 25% বলে, তাহলে 4 ভাগের 1 ভাগ। আমাদের যদি 33.33% বলে, তাহলে 3 ভাগের 1 ভাগ। আমাদের যদি 12.5% বলে, তাহলে 8 ভাগের 1 ভাগ। 8 ভাগের 1 ভাগ। আমাদের যদি 10% বলে, তাহলে 10 ভাগের 1 ভাগ। এরকম ব্যাপারটা 10% বললে। তো এই জিনিসটা যেটা করতে হবে, পার্সেন্টেজটা দেখে আপনাকে সংখ্যাটা বের করে ফেলার ক্যাপাবিলিটি অর্জন করতে হবে। যাদের এই জায়গাটা একটু দুর্বল, ক্লাস কি রেকর্ড হইতেছে? হ্যাঁ, যাদের এই জায়গাটা একটু দুর্বল, তারা এই ক্যালকুলেশন যাতে ফাস্ট করতে পারেন, এটার জন্য একটু প্র্যাকটিস করবেন। বড় বড় একটু অড সংখ্যা, উল্টাপাল্টা সংখ্যা ধরে নিজেরা প্র্যাকটিস করবেন, তাইলে দেখবেন যে আপনি পেরে যাবেন। তারপর ধরেন এমন হইতে পারে যে আপনার ডেসিমালের ব্যাপারগুলা, হ্যাঁ, সংক্ষিপ্ত করার ব্যাপারগুলো এরকম দেখেন। ফর এক্সাম্পল 2.5, 2.5 এটাকে হাফ করলে কত হবে? 1.25। 1.25 মানে 1 টাকা 25 পয়সা। এইটাকে হাফ করলে কত হবে? 0.63। 0.65। 0.0 কত? 0.625। 0.62, আচ্ছা 625 এটা 0.625। 0.625ই হবে, ঠিক আছে? 0.625 মানে আপনি যেটা করতেছেন যে এটাকে 2 ভাগ করে দিচ্ছেন। এটা হচ্ছে আপনার বেসিক্যালি কত আছে আপনার, কি বলে, 100 আর হচ্ছে 125 পয়সা, এরকম না? না, এটা মনে হয় ভুল হয়েছে। 125 পয়সাকে অর্ধেক করেন, তাহলে কত আসবে? কত পয়সা আসবে? 125 পয়সা না, 1 টাকা 25 পয়সা মানে কি? ভাইয়া 62 পয়সা 0.5। আচ্ছা, তাহলে এটা তো একটু এলোমেলো হয়ে গেল। 62.5। 62.5 তো এটা পয়সা, তাহলে আপনার পয়সার জন্য তো দশমিক লাগবে, তাহলে এটা কিভাবে করতে হবে? কনফিউশন? এটাকে ম্যানুয়ালি আমরা করে দেখি, দুইটা ভাগ করে দেখি, দেখেন 0.625 আসবে তাহলে। 0.625 এটা হইতে পারে, একটু দেখি আমরা। 100 কিভাবে আনলাম? ওই যে 1.25 কে এই দশমিকের জন্য 1, দুইটা সংখ্যা আছে যেহেতু দুইটা দশমিক, এইটা
এটাকে আমরা কি করব, অর্ধেক করতে চাইছিলাম, তার মানে আমরা এখন 2 দিয়ে ভাগ দিই। 2 দিয়ে ভাগ দিতে গেলে আমাদের যেটা লাগবে এইটা, এখন 2 এর নিচে মনে মনে 1 আছে, এটা আসবে, চলে আসলো কত, 200। খেয়াল করেন ব্যাপারটাতে, 200 আর 125 এইটা আসলো। এখন এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের পয়েন্টে কনভার্ট করতে হবে। সেটার জন্য আমরা কি করব, 200 দিয়ে, আমি জাস্ট ম্যানুয়ালি করে ব্যাপারটাকে প্রুফ করার চেষ্টা করতেছি। ভাগ তো যাবে না, তার মানে অটোমেটিক্যালি দশমিক এর জন্য 0। এটা যাবে হচ্ছে 6 বার পর্যন্ত, তার মানে আপনাদের ওইটা ঠিক আছে, তাই না? 6 পয়েন্ট কত, 25, ওইটা ঠিক আছে। 0.625 0.625 পয়েন্ট, হ্যাঁ সরি, 0.625 ঠিক আছে। আচ্ছা, তা আমরা তারপরে দেখি, দেখেন 0, 5, বাকিগুলো নাই। হ্যাঁ, তারপরে এই আপনার কি করব, দশমিকের জন্য আরেকটা শূন্য নাকি, এখানে যদি আরেকটা দশমিকের শূন্য আরো দুটো বসাইতে শূন্য হবে, নামাতে হবে। যদি দুটো এখানে শূন্য আপনি নামাতে আরেকটা, হ্যাঁ বলেন, এখানে আরো দুটো শূন্য নামবে, তাই বলছি। এখানে আরো 2টা শূন্য লাগবে কেন, একটা শূন্য হইলে তো হবে, অলরেডি ভাই একটা শূন্য, ভাগ শেষে একটা শূন্য দিলেই হবে। হ্যাঁ এখন আমার কথা হচ্ছে এখানে যে আমরা একটা শূন্য নিব, এটা নিয়মটা কি, এখানে আরেকটা শূন্য বসায় নিব নাকি দশমিকের জন্য নিব, কি মনে হয়? ওখানে আর শূন্য ভাই, ভাগফলে আর শূন্য দশমিকের বসানোর প্রয়োজন নেই। দশমিক একবার নিলে আমি ভাগ শেষে আবার ইচ্ছা মতো শূন্য নিতে পারবো। এক্স্যাক্টলি, কিন্তু একই জায়গায় যদি দুইবার তিনবার নেই, তাহলে তাহলে ভাগ শেষে শূন্য দিতে হবে। যদি ভাগ শেষে আমি এক্সট্রা ভাইয়া একটার বেশি নিলে তখন শূন্য বসায় বসায় নিতে হবে আর কি। এক্স্যাক্টলি, অর্থাৎ আমার কথা শুনতে পাচ্ছেন তো নাকি? হ্যাঁ ভাই, জি শুনতে ভাই, পাচ্ছি। হ্যাঁ, আপনি এখন একটা শূন্য নিতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু যদি আপনার এমন হয় ভাগ যাচ্ছে না, আরেকটা শূন্য লাগবে, তখন কি করতে হয়? ভাগফলে শূন্য দিতে হবে। ভাইয়া আপনার কথাটা নাদিম সাহেব, আপনি হয়তো দুইটা মাইক্রোফোন ব্যবহার করতেছেন বা দুইটা ডিভাইস ব্যবহার করতেছেন, যেজন্য এখান থেকে আমরা যে কথাটা বলতেছি আপনার এখানে রিপিট হয়ে এখানে আসছে। ভাই আমি একটাই ডিভাইস ইউজ করতেছি, হয়তো কোনো কারণে হচ্ছে ডিভাইস সমস্যা হতে পারে। ডিভাইস একটা ইউজ করছি। আচ্ছা না, আপনার তার ওইখানে কথা হচ্ছে হয়তো আপনাদের তো আবহাওয়ার কারণে হচ্ছে স্যার, কথা আসতেছে কিন্তু ছবি আসে না। কেন, সব ঠিক আছে তো? আমাকে দেখতে পাচ্ছেন না আপনারা? হ্যাঁ ভাইয়া পাচ্ছি। জি ভাইয়া। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, নাদিম ভাই অফ রাখেন, আপনার কথা বললে রিপিট হইতেছে, কোনো একটা টেকনিক্যাল এরর হইতে পারে। আচ্ছা দেখেন, তাহলে এবার আমরা কি করব, আমরা 2 নিলাম, তাহলে আমাদের চলে আসতেছে 400,001, যাচ্ছে না, তাহলে আমরা আরেকটা শূন্য নিতে পারি, এবার 5 বার দিলাম, ওকে। তার মানে আমরা যে প্রেডিকশনটা করছিলাম 0.625, তাহলে ঠিক আছে। এখন এই অংশটা করার পিছনে একটা কারণ আছে, মানে কেন করলাম, যারা নতুন আছেন অর্থাৎ ক্যালকুলেশন একটু স্লো, আপনি 1.25 থেকে 0.625 এই জিনিসটা পারেন না বা এই জিনিসটা বোঝেন না। ধরেন আপনাকে যদি বলি যে 3.5 এটার হাফ করেন কত হবে, আপনি বুঝতে পারবেন না, ঝামেলা হবে আপনার। তো এইগুলার জন্য আপনি বাসায় একটু প্র্যাকটিস করবেন, নিজের মতো করে সংখ্যা নিবেন, কঠিন কঠিন সংখ্যা, একটু উল্টাপাল্টা সংখ্যা, ধরেন 10.5 এরকম নিলেন, এই বিষয়গুলা আপনারা নিয়ে নিজেদের মতন করে ডিভাইড করবেন। 4 দ্বারা ডিভাইড করলে কত হয়, 2 দ্বারা ডিভাইড করলে কত হয়, এইটা একটু প্র্যাকটিস করবেন, যাতে ক্যালকুলেশনটা আপনার ফাস্ট হয়, ব্রেইনটা একটু ফাস্ট কাজ করে। তাইলে কিন্তু আপনার, যদি ব্রেইন একটু স্লো হয়, ব্রেইন স্লো হয় আমাদের জন্য বেসিক্যালি, অনেকের হয়তো ম্যাথ করার মেধা ভালো না থাকতে পারে, কিন্তু কিছু কিছু আমাদের ভুলের কারণে আমরা ব্রেইনকে একটু আরাম দিতে পছন্দ করি, তো আরাম দিয়ে যার কারণে ব্রেইনটাকে একটু স্লো বানাই ফেলি। তো এখানে আর বেশি কিছু বেসিক আলোচনা করলাম না, আমরা যখন ম্যাথ করব অটোমেটিক্যালি আমাদের বেসিকটা বোঝা হয়ে যাবে। আমরা আমরা চলো ম্যাথ শুরু করি। শুরুর দিকে কিছু সহজ সহজ ম্যাথ আছে, মাঝখানে গেলে আরেকটু কঠিন পাবো, শেষে গেলে আরো কঠিন পাবো। শেষের 3টা 4টা ম্যাথ কি বলতেছে, খারাপ আবহাওয়া কারণে হতে পারে, আচ্ছা খারাপ আবহাওয়ার কারণে, ওকে। দেখেন, আপনারা এখানে শেষের দিকে 3টা 4টা ম্যাথ রাখছি, যেগুলো আসলে মূলত রিটেনের জন্য দিছি, হ্যাঁ, কিন্তু এখানে প্রিলি হিসাবেও আছে, রিটেনের জন্য আছে। ইন আ ক্লাস, একটা ক্লাসে 25% অফ স্টুডেন্ট ভোটেড ফর মিস্টার এক্স,
25% লোক আপনার মিস্টার এক্স এর জন্য ভোট দিছে, তাহলে কয় ভাগ লোক আপনার মিস্টার এক্স এর জন্য ভোট দিছে? 4/1 4 ভাগ 1 ভাগ লোক। 2/3 অফ দ্য রিমেনিং স্টুডেন্টস। 2/3 মানে রিমেনিং স্টুডেন্টস। আচ্ছা বলেন তো 2/3 হইলে কত পার্সেন্ট হয়? 66.67%। 66.66%। আচ্ছা জাস্ট এটা জানার জন্য বল। রিমেনিং যারা আছে তাদের মধ্যে 3 ভাগের 2 ভাগ স্টুডেন্ট মিস্টার ওয়াই কে ভোট দিছে, দ্য রিমেনিং 11 স্টুডেন্ট। আর ওই যে এক্স কে 25% দিছে, যারা থেকে গেছে 25%-এর পরে, আর থেকে গেছে কত পার্সেন্ট? 75%। তো এই 75%-এর 3 ভাগের 2 ভাগ মানে 50%, তাই তো? 75 কে 3 ভাগ করলে 25% করে পড়ে, এর মধ্যে 2 ভাগ হচ্ছে ওয়াই কে ভোট দিছে, তার মানে 50% হচ্ছে ওয়াই কে ভোট দিছে। আর বাকি আছে কত পার্সেন্ট যারা ভোট দেয় নাই দুজনের কাউকে? আপনার 25%। রিমেনিং 11 স্টুডেন্টস ডিডন্ট কাস্ট দেয়ার ভোট, অর্থাৎ যারা বাকি আছে তারা তাদের ভোট দেয় নাই, ভোট কেন্দ্রে যায় নাই, অথবা তার ভোট হয়ে গেছে, এরকম হইতে পারে। আচ্ছা আসেন, তো 25%, তার মানে আমার রিমেনিং আছে 25% আর সংখ্যায় রিমেনিং আছে 11 জন। তার মানে আমি কি এই প্রেডিকশনটা করতে পারি না বা এটা বলতে পারি না, এই ধরনের একটা কনক্লুশন টানতে পারি না যে 25% সমান সমান 11? পারি তো জি নাকি? ভাইয়া না পারি। কারো অ্যান্সার কারো কোনো 44 না কনফিউশন ভাইয়া? আছে এই জায়গায়? 25% সমান সমান যে 11, এটা নিয়ে কারো কনফিউশন না আছে কিনা মনে করেন? ভাই, একটু আরেকবার বললে একটু বুঝতে পারছি, জিনিসটা হ্যাঁ, বুঝতে পারিনি। টোটাল স্টুডেন্ট 100% আমরা ধরে নিতে পারি, এটা তো একেবারেই সিম্পল, যে আমরা যে কোনো ইয়াতে ক্লাসে যতজন স্টুডেন্ট থাকুক না কেন সংখ্যাটা কয়জন হবে? 100 জনই, 100% দিতে হবে 100%। তার মধ্যে 25% আপনার এক্স নামে ব্যক্তিকে ভোট দিয়ে ফেলছে, আর রইল কারা? 75%। এই 75%-এর মধ্যে 3 ভাগের 2 ভাগ হচ্ছে আপনার কাকে ভোট দেয়? 3 ভাগের 2 ভাগ ভাইকে ক্লিয়ার দেখতে শুনতে পাচ্ছেন? আচ্ছা আপনারা কি সবাই আমাকে ক্লিয়ার দেখতে এবং শুনতে পাচ্ছেন? একজন জানতে জি চাইছে। ভাইয়া। হ্যাঁ, তার মানে ওনার এন্ড থেকে সমস্যা। আচ্ছা তাহলে খেয়াল করেন 75%-এর মধ্যে 3 ভাগের 2 ভাগ, তাহলে 75 কে আপনি 3 ভাগের 2 ভাগ করেন, তাহলে 3 ভাগ মানে 25% করে, তিনটা আপনি নেবেন 2 ভাগ মানে 50%। তাহলে এই 50% ভোট দিছে ওয়াই কে, আর ভোট বাকি আছে কারা? 25%। এই 25% কারা? এখানের অনুপাতে আমরা দেখতে পাচ্ছি, মানে এই জায়গার অনুসারে আপনার 25% ভোট দেয় নাই, একদল ওয়াই কে দিছে আর একদল এক্স কে দিছে, আর যারা 25% রয়ে গেছে তারা কাউকে ভোট দেয় নাই, ভোট কাস্ট করে নাই। পার্সেন্টেজে আমাদের হিসেবে 25%, কিন্তু তাদের হিসেবে সংখ্যায় 11 জন বলতেছে এখানে যারা ভোট দেয় নাই। তার মানে 25% সমান সমান 11। এখন বলতেছে ক্লাসে কয়জন স্টুডেন্ট ছিল বলেন? 25% সমান সমান 11 হইলে 44 জন ভাইয়া। 44 জন। 4 ভাগের 1 ভাগ সমান 25% মানে 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ সমান সমান যদি 11 হয়, পুরো 4 ভাগ সমান সমান 4 গুণ, 11-র 4 গুণ মানে 44। ইজি ছিল এটা, আমরা পরে ঢুকি। দেখেন, if 55% of the people who purchase a certain product is female, যারা একটা নির্দিষ্ট প্রোডাক্ট কিনছে ওই প্রোডাক্টটার কাস্টমারের মধ্যে 55% হচ্ছে আপনার ফিমেল। এখন আপনাকে বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ দ্য ফিমেলস হু পারচেজ দ্য প্রোডাক্ট টু দ্য নাম্বার অফ দ্য ফিমেলস হু পারচেজ দ্য প্রোডাক্ট। এইটা তো চাওয়ার কথা না, এটা তো সহজ। এত সহজ ম্যাথ। যারা আপনি দেখেন যারা কিনছে প্রোডাক্টটা, the people who purchase a certain product is 55% হচ্ছে ফিমেল। আর বাকি কারা? যারা কিনছে বাকিরা কারা? মেল 45% না? 45 45% মেল। 45% মেল ইজ ভেরি ন্যাচারাল, মানে একটা কমন সিনারিও। এখন আবার একটা ট্রেন্ড চালু হয়েছে, একটা গ্রুপ আসছে, হ্যাঁ, তাদের নিজেদেরকে ফিমেলও না মেলও না কি যে দাবি করতেছে, ঝামেলায় আছি। এখন আপনারা আবার ওইটা মনে করেন না যে ভাই 55% ফিমেল, আমরা কেন বলবো যে বাকি 45% মেল? ঠিক আছে, হ্যাঁ বাকি আচ্ছা আসেন তাহলে। এখন আপনাকে বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ দ্য ফিমেলস হু পারচেজ দ্য প্রোডাক্ট টু নাম্বার অফ দ্য মেলস হু পারচেজ দ্য প্রোডাক্ট। অর্থাৎ বেসিক্যালি মেল এবং ফিমেলের রেশিও জানতে চাইছি। এই রেশিওর ক্ষেত্রে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যাকে আগে বলবে তাকে আগেই লিখতে হবে। ওকে, দেখেন আমাদেরকে রেশিও বের করার সময় বলছে যে রেশিও দ্য নাম্বার অফ দ্য ফিমেলস
নাম্বার অফ দ্য মেলস, তাহলে কার কথা আগে বলছে? ফিমেলের কথা আগে বলছে আর Female। মেলের কথা পরে বলছে। তাহলে আমরা ফিমেল 55%, রেশিও 45%। ওকে, আগে বসাইতে হবে, না হলে আপনার আনসার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি উল্টা বসান তাহলে দেখেন, এখানে দেখেন একটা কোশ্চেন আছে 9/11, এখানে দেখেন আরেকটা আছে 11/9, এখানেও দেখেন 10/9, 9/10, উলট পালট হয়ে যাবে কিন্তু ব্যাপারটাতে। ওকে, এখন খেয়াল করেন, আমি যদি রেশিওর কাজ কি, আমরা রেশিওর একটা আপনাদের ক্লাস আছে, তারপরেও রেশিওর এখানে একটা বেসিক ধারণা দিই। হ্যাঁ, যারা আপনারা বেসিক একটু দুর্বল, খেয়াল করেন রেশিওর ব্যাপারটা হচ্ছে দুইটা সংখ্যাকে আপনি একেবারে সর্বনিম্ন পর্যায়ে কাটতে কাটতে নিয়ে যাবেন। হ্যাঁ, কাটতে কাটতে নিয়ে যাওয়ার মানে হচ্ছে মাল্টিপ্লাই করা আর কি, মানে মাল্টিপ্লাই করা না, মানে আপনি ডিভাইড করে করে। ধরেন একটা সংখ্যা 24 আর একটা 32, এখন আমি সেম সংখ্যা দিয়ে দুইটাকে কাটবো, এটা হচ্ছে রেশিওর প্রধান মানে এজেন্ডা তার। হ্যাঁ, আপনি সেম সংখ্যা বলতে এটাকে 8 দিয়ে কাটা যায়, তাহলে 3 8 24, এটা 4 দিয়ে কাটা যায়, এটা হচ্ছে। এখন 3 আর 4-কে 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে কাটা যায় না, তার মানে এই দুইটা সংখ্যা রেশিও হচ্ছে 3 এবং 4। ওকে, আপনি দেখেন 3 দ্বারা যদি ভাগ দেন আপনার আসবে 8, 4 দ্বারা যদি ভাগ দেন আপনার আসবে 8। তাছাড়া আপনার মূল সংখ্যাগুলোর যোগফল দেখেন কত আসছে, 56। রেশিওর যোগফল কত আসতেছে, 7। এবার রেশিওর যোগফল দিয়ে যদি মূল সংখ্যার যোগফলকে ভাগ দেন দেখেন 8 আসবে। অর্থাৎ রেশিওর ক্ষেত্রে আপনার যে কাজটা হবে যে আপনি চাইলে যে কোনো একটা সংখ্যা দেয়া থাকলে আর রেশিও দেয়া থাকলে সবকিছু বের করতে পারবেন। যেমন ধরেন একটা সংখ্যা 24, আরেকটা আমরা জানি না, এখন আপনার বলতেছে এই দুইটা সংখ্যার রেশিও সে 3 আর 4, তাহলে এই সংখ্যাটা বের করতে কি আমাদের কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। আমরা জানি রেশিওটা করা হয়েছে সেম সংখ্যা দিয়ে ভাগ দিয়ে, তার মানে ভাগ দিয়ে যেটা পাইলাম ওই সংখ্যাটাই আবার যদি এগুলোর সাথে গুণ করি আমরা পেয়ে যাব। দেখেন এটার সাথে যদি ভাগ দেন আপনার আসবে 8, তার মানে এইখানেও এই 4 দিয়ে এটাকে ভাগ দিলে ফলাফল 8 আসার কথা। তার মানে এখন যদি আমি এই ফলাফলটা বের করতে যাই 4 8 32। এবার আপনি যদি বলে ওই দুইটা সংখ্যার যোগফল কত, যোগফল বের করে দিবেন, শেষ যোগফল। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে রেশিও। তো তার মানে আমরা এখন এইটাকে সেম সংখ্যা দিয়ে কাটবো। আমাদের 5 দিয়ে কাটা যায়, 5 11 55, আমাদের 5 9 45। ওকে, তার মানে 11 আগে আছে, 9 পরে আছে। মাথায় রাখবেন রেশিওকে আপনি চাইলে এই ডিভাইড ভাবেও লিখতে পারেন। ধরুন আপনাকে বলছে 3:4, আপনি এটাকে 3/4 লিখতে পারবেন। আবার এই ভাইস ভার্সা হইতে পারে ব্যাপার, ভাইস ভার্সা মানে এটাকেও আপনি চাইলে 3:4 করতে পারবেন, কিন্তু ভুল করে 4:3 লেখা যাবে না। ওকে, তার মানে আমাদের আনসার কোনটা? এ নাম্বার। এ এ নাম্বার। দেখেন সিমিলার একটা আনসার কিন্তু এখানে আছে 9/11। আপনাদেরকে আমি সতর্ক করে বলছি যে যখন আপনি রেশিওটা করবেন যাকে আগে বলবে তাকে আগে বসাইয়ে করতে হবে, আদারওয়াইজ আপনার আনসার ভুল আসবে। ওকে, এটা রেশিওর বড় বড় ম্যাথ, এত ছোট ম্যাথ দেখে আপনার কাছে মনে হচ্ছে একটা ফানি, কিন্তু বড় ম্যাথ হইলে এই জিনিসটা আপনাদের হয়তো ওই জিনিসটা খেয়ালই রাখবেন না আপনারা যে এখানে একটা মিস্টেক করতেছে। আচ্ছা, একটা কোম্পানিতে 70% অফ দিস ইয়ার্স নিউ এমপ্লয়িজ আর গ্রাজুয়েট অফ বিজনেস স্কুল। একটা কোম্পানিতে হ্যাঁ নিউ এমপ্লয়ি যা নেওয়া হয়েছে তার 70% বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। দ্য রিমাইন্ডার্স মানে বাকিরা আর গ্রাজুয়েটস অফ লিবারেল আর্টস কলেজ, মানে আর্টস এর স্টুডেন্ট হইতে পারে। ইফ কত 550 নিউ এমপ্লয়িজ ওয়ার হায়ার দিস ইয়ার, যদি 550 জন লোক হায়ার করে থাকেন আপনি, what is the difference between the number of the new business employee and the number of the new labor assistant? অর্থাৎ আপনাকে ডিফারেন্সটা জানতে চাইছেন। এই যে আপনি 555 জন নিছেন তাদের মধ্যে বিজনেসের কয়জন, আর্টস এর কয়জন, এইটা চাই নাই আপনার কাছে, তাদের মধ্যে ব্যবধানটা কত সেটা জানতে চাইছি। এটা বার করে কি কোনো মানে জটিল কিছু না। আপনি 70% আর 30% মানে টোটাল 100%, 100%। ওকে, 100%। অর্থাৎ ব্যাপারটা 100% বলতে পারবেন, অথবা এটা 7 আর 3 মানে 10টা ভাগ, টোটাল 10 ভাগ। 10 ভাগের মধ্যে অর্থাৎ কোনো একটা সংখ্যাকে 70% মানে কি 7 ভাগ, 10 ভাগের 7 ভাগ, আর 30% হচ্ছে রিমাইন্ডার। রিমাইন্ডাররা হচ্ছে 30% মানে হচ্ছে 10 ভাগের 3 ভাগ। অর্থাৎ কোনো একটা সংখ্যাকে যদি 10টা ভাগ করেন তার 3 ভাগ হচ্ছে আর্টস এর আর 7 ভাগ হচ্ছে বিজনেসের। তাহলে এই সংখ্যাটাকে 10টা ভাগ করেন,
প্রত্যেক ভাগে 55 করে পড়তেছে। তাহলে আপনার তো প্রত্যেক ভাগ লাগবে না, এক ভাগ দিয়ে তো আপনার হবে না, আপনার 7 ভাগ এবং হচ্ছে 3 ভাগ, এই দুইটা বের করতে হবে। এইটা না বের করেও আপনি ম্যাথটা করতে পারেন। এটা যদি করতে চান আপনার ইকুয়েশন হবে 3টা, কিন্তু আপনি এটা না বের করে যদি করেন তাহলে ইকুয়েশন হবে একটা। কিভাবে হবে? আপনার এইখানে যদি আপনি 55 পাইছেন, আমি যেটা হচ্ছে ইকুয়েশন বড় হয় এটা কথা বলতেছি আগে, 7 গুণ করলেন, আপনার 55 গুণ 3 গুণ করলেন, দুইটার একটা সংখ্যা আসবে না? আসবে, দুইটার দুইটা সংখ্যা আসবে। এবার আপনি বিয়োগ করে দিলেই ব্যবধানটা পেয়ে যাবেন। এটা এই জায়গায় না করে আপনি এইখানে ব্যবধান করে দেন। পার্সেন্টেজের হিসাবে ব্যবধান কত? 3 মাইনাস 4, 7 মাইনাস 3 অর্থাৎ 4, অর্থাৎ 4 ভাগের ব্যবধান আছে তাদের মাঝে। 10 ভাগের মধ্যে 7 ভাগ হচ্ছে বিজনেসের, 3 ভাগ আপনার এই লিবারাল আর্টসের। তার মানে ব্যবধান মানেই তো বেশি কে আছে? বেশি আছে কারা? আপনার বিজনেস স্কুলের। এবং এরা কতটুকু বেশি? 4 ভাগ বেশি আছে। তো 1 ভাগ সমান সমান 55, 4 ভাগ সমান সমান গুণ করে দিলে আপনার হয়ে যাবে 220। তাহলে আনসার হবে বি নাম্বার। কারো কোনো কনফিউশন আছে? আমাকে পানি দিতে বললি, ছোট বোতলে দিয়ে এটা খাওয়া যায় না নাকি? নাই, আশা করি কনফিউশন নাই। আমরা আর একটু ডিপের ম্যাথে যখন ঢুকবো তখন একটু কনফিউশন হয়তো হইতে পারে। দ্য কস্ট অফ আ পেন, একটু মনোযোগ দেন, এই ম্যাথটা একটু কেউ কিছু বলছে না? হ্যাঁ, একটু মনোযোগ দেন, এই ম্যাথটা একটু মানে জটিলের মতন কিন্তু সহজ করে ফেলবো আমরা। আপনি বলছেন দ্য কস্ট অফ আ পেন ইজ 20% মোর দেন দ্যাট অফ আ বুক। এখানে কিন্তু একটা গ্রামার আছে, দ্যাট অফ মানে হচ্ছে প্রাইস বোঝাইছে, প্রাইস, প্রাইসকে আবার রিপিট করতে চাই না, মানে কস্ট। হ্যাঁ, পেনের দাম বইয়ের চেয়ে 20% বেশি, মানে এ আবার কেমন বই, কেমন পেন? তারপরে দ্য কস্ট অফ সিডি ইজ 3/4 অ্যাজ মাচ অ্যাজ দ্য কস্ট অফ দ্য পেন। পেনের যে দাম তার 4 ভাগের 3 ভাগ হচ্ছে আপনার সিডির দাম। তাহলে আমাকে কেউ বলেন তো, পেনের দাম যদি 400 টাকা হয়, সিডির দাম কত হবে? 300 টাকা। 300 টাকা। 300 টাকা। 4টা ভাগ করবেন, প্রত্যেক ভাগে 100 করে পাবেন, তার মধ্যে 3 গুণ মানে 3 ভাগ, অর্থাৎ প্রত্যেক ভাগে 100 করলে 3টা ভাগে 3টা 100, 3টা 100 আলাদা আলাদা করে না করে আমরা গুণ করি। আমি এত বেসিক ভাবে বলতেছি কারণ এখানের বেসিক অনেকের খারাপ থাকতে পারে। হ্যাঁ, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তা দেখেন 300, মানে ব্যাপারটা হচ্ছে এইটা, আমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখন বলছে ইফ দ্য কস্ট অফ দ্য পেন ইজ, কস্ট অফ দ্য পেন ইজ 90 মোর দেন দ্যাট অফ দ্য সিডি। হ্যাঁ, 90 মোর দেন দ্যাট অফ দ্য সিডি, অর্থাৎ পেনের দাম সিডির চেয়ে 90 টাকা বেশি। হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য বুক ইন টাকা? হ্যাঁ, বইয়ের দাম আপনার কাছে জানতে চাইছে। একটু খেয়াল করেন, আপনাকে বলছে যে কলমের, আচ্ছা দেখেন এখানে যে টাকার কথাটা বলা আছে যে 90 টাকা বেশি, কার দাম? কলমের দাম। কার চেয়ে? সিডির চেয়ে। এখন এর আগে কলমের আর সিডির আরেকটা সম্পর্কের কথা আমাদেরকে বলছে। কি বলছে? যে সিডির দামটা কলমের দামের 4 ভাগের 3 ভাগ, অর্থাৎ কলমের দাম যদি 4 টাকা হয়, সিডির দাম 3 টাকা বেশি। এটা কিন্তু একটা অনুপাতের কথা বলছি। ওকে, এই যে এটাকে আমরা রেশিও, আমরা এই যে ডিভাইড চিহ্নটাকে একটু আগে বলছিলাম না, ডিভাইড চিহ্নটাকে 3:4 লিখতে পারি। আচ্ছা, এবার আসেন, তাহলে কলমের দাম যদি 4 টাকা হয়, সিডির দাম হচ্ছে 3 টাকা। কলমের দাম যদি 400 টাকা হয়, সিডির দাম 300 টাকা। অনুপাতের ব্যাপারটাই কিন্তু এমন। কলমের দাম যদি ধরেন 800 টাকা, সিডির দাম 600 টাকা, এটা যদি আপনি কাটাকাটি করেন ঘুরে ফিরে 3 আর 4 আসবে, তাই না? আচ্ছা, এখন রেশিওর হিসাবে এদের ব্যবধান কত বলেন তো? 1। রেশিওর হিসাবে ব্যবধান হচ্ছে 1। কলমের 4 টাকা, সিডির 3 টাকা। কিন্তু টাকার অ্যামাউন্টে ব্যবধানটা কি 1? না, টাকার অ্যামাউন্টে পেন আর সিডির ব্যবধান হচ্ছে 90 টাকা, অর্থাৎ পেন সিডির চেয়ে 90 টাকা বেশি। আর রেশিওর হিসাবে 1 রেশিও বেশি। তার মানে 1 রেশিও সমান সমান 90 টাকা বলতে পারি। তাহলে এই 3 রেশিও সমান সমান 3 নং 27 270, 4 রেশিও সমান কত করে? 4 নং 36 360। এই 4 কার দাম ছিল? পেনের দাম ছিল। তার মানে পেনের দাম 360 টাকা, সিডির দাম 270 টাকা। কিন্তু সিডি এবং পেন এই দুইটার কারোটাই দাম জানতে চায় নাই আমাদের কাছে। আমাদের কাছে জানতে চাইছে বুকের দাম। তো বুকের সাথে মানে বইয়ের সাথে কার সম্পর্ক আছে বলেন তো, সিডির না পেনের? পেনের। পেন। পেনের।
বইয়ের দামের চেয়ে পেনের দাম 20% বেশি, অর্থাৎ পেনের দাম আমাদের 360 টাকা, 360 টাকা। এটা 20% বেশি কার চেয়ে? বইয়ের দামের চেয়ে। তাহলে বইকে আমরা যদি বেস ধরে 100% বলি, তাহলে এটা হচ্ছে 120%, তাই না? কারণ আপনার বইয়ের দাম তো, কলমের দাম তো 20% বেশি। বইয়ের দাম যদি 100 টাকা হয়, কলমের দাম 120 টাকা। তাহলে বইয়ের দাম 100% হলে কলমের দাম 120%, যেহেতু 20% বেশি। তার মানে 120% সমান সমান 360 টাকা। তাহলে আমাকে বলেন বইয়ের দাম কত আসবে? 300 টাকা। 300 টাকা। এখানে যেহেতু অপশন নাই, সম্ভবত অপশনটা ভুল লেখছে, অপশন থাকার কথা। না থাকলেও কি আনসার কি দিব আমরা? none of this. না, ই নাম্বার, নান অফ ই দিস। নাম্বার, নান অফ দিস। ওকে, নান অফ দিস। কনফিউজ হওয়ার কিছু নাই। যদি আনসার না থাকে, তাহলে আপনার প্রধান কাজই হচ্ছে আইবি এর ম্যাথের ক্ষেত্রে বা অন্যান্য যে ক্ষেত্রে, যেগুলোর ক্ষেত্রে নান অফ দিস অপশন থাকে, সেক্ষেত্রে আপনার একবার ম্যাথটাকে রিচেক করা যায় আপনার ক্যালকুলেশনে কোনো ভুল হয়েছে কিনা। যদি না ভুল হয়ে থাকে, তাহলে আনসার নান অফ দিস। The price of a product is increased by 15%, then the seller would get the এত percent more. If instead the price were increased by 10%, then how much more would he get? বলছে যে আপনি যদি 15% ইনক্রিজ করেন, অর্থাৎ 100% থেকে বাড়ায়া 115% কোনো কিছু বিক্রি করেন একটা প্রোডাক্ট, তাহলে আপনি 450 টাকা বেশি পাবেন। কোনটার থেকে? এটা তো আমাদের পার্সেন্টেজে আছে, তো পার্সেন্টেজের অ্যামাউন্ট একটা টাকার অ্যামাউন্ট আসার কথা না। তো আপনি যদি 15% বাড়ায় বিক্রি করেন, তাহলে এই অ্যামাউন্ট থেকে এই অ্যামাউন্টটা, এখানের অ্যামাউন্টটা 450 টাকা বেশি টাকার অ্যামাউন্ট। দেখেন তো, এইটার চেয়ে এটা পার্সেন্টেজে কত পার্সেন্ট বেশি? 15% বেশি। আর এটার চেয়ে এটা আপনার টাকার অ্যামাউন্টে কত বেশি? 450। তার মানে 15% সমান সমানই 400। এখন আপনাকে জানতে চাইছে, যদি আপনি ইনক্রিজটা 15% না করে 10% করেন, সেক্ষেত্রে আপনার কি জানতে চাইছে? আপনার কতটুকু বেশি পাবে। 15% বাড়াইলে মূল দামের চেয়ে 450 টাকা বেশি পায়, কিন্তু 15% না বাড়ায় যদি 10% বাড়ান, তাহলে কত কত বেশি পাবেন? 300 টাকা। 300 টাকা। 300 টাকা। 300 টাকা, তাই তো। এখানে কয়টা 150 আছে? তিনটা 150 আছে। তিনটা 150 হইলে 450। এখানে কয়টা 5% আছে? তিনটা 5% আছে। আমাদের লাগবে দুইটা 5%। আমি 15% ইনক্রিজ না করে আমি 10% ইনক্রিজ করব। আমার 10% সমান সমান হচ্ছে 300। অর্থাৎ আপনি যদি 15% ইনক্রিজ না করে 10% ইনক্রিজ করেন, আপনার মূল দামের চেয়ে, আপনার মূল দামের চেয়ে আপনি 300 টাকা বেশি পাবেন। এটা ইজি ছিল প্রশ্ন। আমরা পরেরটায় যাই, জাস্ট আইডিয়াটা একটু বুঝলেই হবে। আচ্ছা, আসেন। A box contain 24 red socks. Socks মানে কি? মোজা। মোজা। And 43 green socks. How many green socks must be removed from the box so that 60% of the socks in the box will be green? আপনাকে বলছে যে একটা বক্সের মধ্যে দুই ধরনের সক্স আছে, একটা হচ্ছে 24টা আছে রেড কালারের, আর একটা আছে গ্রিন কালারের 43টা। এখন ওই বক্স থেকে আপনি কি করবেন? গ্রিন সক্স কে রিমুভ করে দিবেন। আপনাকে কিন্তু রেড সক্স সম্পর্কে কিছুই বলে নাই, যেহেতু রিমুভ করার কথা বলে নাই, তার মানে রেড সক্স থেকে যাবে। এবং গ্রিন রিমুভ করার পরে আপনার গ্রিন আর রেড এর যে অনুপাতটা, এদের পার্সেন্টেজটা হয়ে যাবে 60%। 60%, হ্যাঁ, ইন দ্য গ্রিন হয়ে যাবে 60%। তার মানে এতটুকু বুঝতে পারতেছেন যে এখন বক্সের ভিতরে যা সক্স আছে, এটা 60% এর বেশি গ্রিন আছে। এটা তো বোঝেন। যদি সরাই ফেলার পরে 60% থাকে, হ্যাঁ, যতগুলা থাকবে সক্স তার মধ্যে 60% গ্রিন থাকবে সরাই ফেলার পরে। না সরালে কত হবে? 60% এর বেশি হবে, তাই তো ব্যাপারটা। আচ্ছা, এখন আসেন আপনি সরাবেন। একটু খেয়াল করেন তো, আপনার সরানোর পরে পার্সেন্টেজটা কত হবে? 60 আর 40, তাই তো। 60 আর 40, এটাকে চাইলে আপনি রেশিওতে নিয়ে যেতে পারেন। 10 দিয়ে কাটলে 6, 4, 2 দিয়ে কাটলে 3 আর 2। তার মানে এই রেশিওতে এখন বক্সে আছে কি আছে?
সক্স আসে গ্রিনটা রিমুভ করে ফেলার পর। তাহলে এই যে দুইটা আপনার রেশিওতে আছে, অর্থাৎ এখনকার বক্সের মধ্যে যদি 3টা থাকে গ্রিন, 2টা হচ্ছে রেড, এরকম অনুপাতে আছে। যদি 300টা থাকে আপনার গ্রিন, 200টা হচ্ছে রেড, এরকম ব্যাপারটা, অনুপাতের ব্যাপারটাই এমন। ওকে, এখন খেয়াল করেন তো, আমার রিমুভ করা হয়েছে হচ্ছে আপনার গ্রিন সক্স, কিন্তু রেড সক্স কি রিমুভ করা হয়েছে? হয় নাই। তার মানে রেড সক্স আগে যত পার্সেন্টই থাকুক না কেন, ওইটার সংখ্যা যা, এখনকার 40%, অর্থাৎ গ্রিন রিমুভ করার পরে রেড 40% আছে। 40% কয়টা আছে? 24টাই তো আছে, আমি তো সরাই নাই। তার মানে আমার 40% সমান সমান 24টা। আপনি এই রেশিওটা বের করলেও পারেন, না বের করলেও কোনো সমস্যা নেই। তাহলে 40% সমান সমান যে 24টা হয়, 60% সমান সমান কয়টা হয়? 36টা। 36টা। 36, 36। এখন খেয়াল করেন তো, আগে সক্স ছিল কয়টা? 43টা। এখন আছে কয়টা? এখন তো 60% আছে, তাহলে 36টা আছে। তার মানে আপনি সক্স সরাইছেন কয়টা? 7টা। তাহলে আনসার কি? 7টা। আনসার 7। এটাতে কারো কোনো কনফিউশন আছে? নাই। হ্যাঁ, 7 শুড বি রিমুভড। আচ্ছা, তারপরে আসেন। The salary of Mr. X is 33 point more than that of the Y, and the salary of the Y is 25% less than that of the Z. If the salary of the Z is 2000, what is the salary of the X? Z এর স্যালারি কত? 20,000, সরি 2000 না, 20,000, 20,000 টাকা। এখন আপনাকে বলতেছে যে the salary of Y, Z এর সাথে কার সম্পর্ক আছে? X এর কোনো সম্পর্ক নাই, সম্পর্ক আছে Y এর। তাহলে স্যালারি অফ মিস্টার ওয়াই ইজ 25% লেস দেন দ্যাট অফ দ্য মিস্টার জেড। ওকে, অর্থাৎ জেড এর যা আছে তার থেকে 25% কম আছে কার? ওয়াই এর। 25% কম মানে 4/1 কম। 20,000-এর 4/1 মানে 5,000। তার মানে জেড এর চেয়ে ওয়াই এর 5,000 কম আছে, তার মানে 15,000 আছে, 15,000 আছে। আর ওয়াই এর সাথেও এক্স এর একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? যে ওয়াই এর চেয়ে এক্স এর টাকা 33.33% বেশি। তার মানে আপনাকে বলছে যে আপনার এই কয় ভাগের বেশি? 3/1 বেশি, তাই না? 33.33 বেশি আছে, অর্থাৎ ওয়াই এর যা আছে তাকে 3টা ভাগ করলে 1 ভাগ বেশি আছে এক্স এর। তো 15,000-কে 3 ভাগ করলে 5,000, তো 15,000 তো ওয়াই এর আছে, তাহলে এক্স এর আরো 5,000 বেশি আছে, তার মানে 20,000। অর্থাৎ জেড এবং এক্স দুজনের সেম অ্যামাউন্ট আছে, তাহলে আনসার হবে কত? 20,000। খুবই ইজি মনে হচ্ছে। আচ্ছা, আচ্ছা, একটা ক্লাবে 70% অফ দ্য মেম্বার আর উইমেন। হ্যাঁ, আপনার 70% হচ্ছে উইমেন আছে। 60% অফ দ্য মেম্বার্স আর মেরিড, যতজন মেম্বার আছে তার মধ্যে 60% মেরিড আছে। ইফ, হ্যাঁ, আপনার 3/2 অফ দ্য ম্যান ইজ সিঙ্গেল, 3/2 ম্যান সিঙ্গেল, তার মানে 1 ভাগ বিবাহিত। হ্যাঁ, পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত, বিবাহিত, তাই না? নচিকাতার গান না এটা? আচ্ছা, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য উইমেন ইজ ম্যারিড, মেরিডদের, উইমেনদের কত শতাংশ মেরিড, আপনার কাছে সেটা জানতে চাইছি। ওকে, একটা খেয়াল করেন তো, যদি একটা ক্লাবের মধ্যে 70% থাকে আপনার, হোয়াটস রং উইথ দ্যাট? আচ্ছা, ওকে, দেখেন, একটা ক্লাবের মধ্যে যদি এমন হয় যে 70% আপনার উইমেন থাকে, তাহলে বাকিরা কারা? 70% হচ্ছে উইমেন, বাকিরা হচ্ছে মেন। মেন, ওকে, তার মানে 30% হচ্ছে মেন। এবং ওই ক্লাবে মেরিড জনসংখ্যা হচ্ছে 60%, তার মানে ক্লাবে জনসংখ্যা থাকেই তো 100%, তাহলে মেরিড হচ্ছে আপনার 60%। তাহলে আমি যেটা করতে পারি যে মেরিডরা হচ্ছে, মেরিডকে এমডি দিয়ে লিখি 60%, তাহলে আনমেরিডরা হচ্ছে আপনার 40%। 40%, ওকে। এখন আপনাকে বলতে চাইতেছে যে উইমেনদের কত পার্সেন্ট হচ্ছে আপনার বিবাহিত আছে সেটা জানতে চাইছি। উইমেনদের কত পার্সেন্ট বিবাহিত সেটা জানতে চাইছি। আমাদের এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ম্যানরা সিঙ্গেল কতটুকু সেটা জানতে বলা আছে।
যতজন ম্যান আছে তার মধ্যে 3/2 ভাগই সিঙ্গেল। ম্যান আছে কতজন একটু বলেন তো? 30 জন না? 30 জন। 30 জন। 30 জন। তার মধ্যে 20 জনই হচ্ছে সিঙ্গেল। তাহলে দোকলা মানে ডাবল কয়জন? ডাবল হচ্ছে 10 জন, তাই তো? 10 জন। ওকে, এই 10 জন হচ্ছে পুরুষ ডাবল মানে কাপল, হ্যাঁ, ওরা মিঙ্গেল, সিঙ্গেল না। আর 20 জন হচ্ছে সিঙ্গেল। আমাকে আগে বলেন টোটাল জনসংখ্যার মধ্যে যে 100 জন জনসংখ্যা ক্লাবের মানে লোক, তার মধ্যে কতজন মিঙ্গেল আছে মানে বিবাহিত? যদিও মিঙ্গেল আর বিবাহিত একই জিনিস না। 60 জন। কয়জন আছে? 60 জন, তাই না? 60 জন। এই 60 জনের মধ্যে 10 জন হচ্ছে মেরিড পুরুষ। তাহলে বাকি 50 জন কারা? মেরিড মহিলা। একটা ক্লাবে মহিলায় আছে 70 জন, তার মধ্যে বিবাহিতই 50 জন। খুবই অল্প বয়সে ওরা বিয়ে করে ফেলে মনে হচ্ছে। যাই হোক, তাহলে আপনার কত পার্সেন্ট হচ্ছে বিবাহিত বা কত ভাগ? 7/5। 5/7। হ্যাঁ, আচ্ছা, 7/5 না 5/7? আমি এটা অবশ্য কম পারি। আচ্ছা, 7/5। 7/5 হওয়ার কথা। ইংলিশের ক্ষেত্রে 5/7 হয়, ইংলিশের ক্ষেত্রে উল্টা। বাংলার ক্ষেত্রে 7/5 7 আগে 5 বলতে হবে, আর ইংলিশের ক্ষেত্রে 5/7 বলতে হবে। 5/7। হ্যাঁ, এটাতে আশা করি কারো কনফিউশন নাই। যাদের কনফিউশন থাকে মানে ফিল ফ্রি টু আস্ক কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেন করবেন মন খুলে, কিন্তু মনোযোগ দিতে হবে। ধরেন আপনি ওইখানে যারা বিবাহিত মেয়েরা, হ্যাঁ, জামাইয়ের সাথে কথা বলতে বলতে মিষ্টি মিষ্টি আলাপ করতে করতে ক্লাস করতেছে। যারা পুরুষ বিবাহিত তারা বউয়ের সাথে মিষ্টি মিষ্টি আলাপ করতেছে। যারা বিবাহিত না কিন্তু ওই পাশে একজন মেসেঞ্জারে ওয়েট করতেছে, ক্লাস করতেছেন আর মেসেজ দিতেছেন, তারা ছাড়া বাকিরা কোয়েশ্চেন করবে, ঠিক আছে? অথবা কেউ খাইতেছেন, বৈশা বৈশা খাইতেছেন, আবার কেউ কেউ শুয়ে আছেন আরামসে স্কাউচের মধ্যে, হ্যাঁ, বেডের মধ্যে। আচ্ছা, আসেন। ইন আ সিজন, একটা সিজনে আ ফুটবল টিম হ্যাজ ওন 30 গেমস আউট অফ কত 50 প্লেড। 50টা খেলছে, তার মধ্যে 30টা দিচ্ছে। ইট হ্যাজ 46 মোর গেমস টু প্লে। এটার 50টা খেলে ফেলছে কিন্তু আরো 46টা আপনার 46 গেম রয়ে গেছে। হাউ মেনি অফ দিস এগুলোর মধ্যে কতটা মাস দ্য টিম উইন, টিমটা অবশ্যই উইন করবে, টু মেক ইটস রেকর্ড অফ 75% অফ উইনস অফ সিজন। এই সিজনে সে 75% যদি জিততে চায়, অর্থাৎ গেম যদি খেলে 100টা, তার মধ্যে 75টা জিততে হবে। কিন্তু গেম খেলার মতন অপশন আছেই কটা তার কাছে বলেন তো? টোটাল 46টা গেম আছে। না, টোটাল গেম 96। 96টা। 96। তার মানে 100টা খেলতে পারবে না, কিন্তু 100টা যদি খেলে তাহলে 75টা জিততে হবে। তাহলে আমরা 100টা তো খেলতে পারবো না, আমাদের গেমই টোটাল 96টা। তাহলে 96টা যদি খেলে তাহলে কয়টা জিততে হবে তাকে? 72টা। 72টা। অর্থাৎ আপনাকে 4/3 জেতা লাগবে, তাই তো? 75% মানে কি 4/3। তো এটাকে 4টা ভাগ করে দেন, 3 গুণ করে দেন। 4 ভাগ করলে আপনার আসবে হচ্ছে 4 দুগুণে 8, 4 4 24, 3 24 72। অর্থাৎ আপনাকে টোটাল জিততে হবে 72, আর আপনি 50টার মধ্যে জিতছেন কয়টা? 30টা। তাহলে আপনাকে জিততে হবে 42টা। কয়টার মধ্যে? 46টার মধ্যে। আনসার 42। অনেক সময় প্রশ্নটা এভাবে না থেকে আপনাকে আর কত পার্সেন্ট জিততে হবে যাতে করে আপনার টোটাল উইন বা এই সিজনের উইন 70% হয়, কত পার্সেন্ট জিততে হবে? তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব? 46টার মধ্যে আমার 42টা জিততে হবে, এবার এটা পার্সেন্টেজে বের করবো। শেষ। ওকে, লেটস গো ফর দ্য নেক্সট ওয়ান। আসেন, width of a rectangle is increased by 25%. rectangle মানে কি বলতে পারবেন? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। আপনাদেরকে একটা শীট দেওয়া হয়েছিল যে ম্যাথের টার্মিনোলজি গুলো ওই জায়গায় আছে, জিওমেট্রিতে শুরু করে সব ধরনের টার্মিনোলজি। তো এইটা আপনারা একটু গো থ্রু করে নেবেন যাতে করে ম্যাথসের ক্ষেত্রে ম্যাথসের অ্যারিথমেটিক বা সরি ক্যালকুলেটিভ যেই ব্যাপার টার্মগুলো আছে ওই টার্মগুলো যেন কোনো সমস্যা না হয়। ওয়াইড মানে হচ্ছে প্রস্থ। প্রস্থ যদি আপনি 25% বাড়ান, লেন্থ যদি আপনি 25% কমান, নিউ এরিয়া ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য অরিজিনাল এরিয়া। নিউ এরিয়াটা অরিজিনাল এরিয়ার কত পার্সেন্ট? আচ্ছা, আসেন, আমরা রেক্টেঙ্গেল মানে তো এইটা জানি, অর্থাৎ চতুর্ভুজের একটা নাম হচ্ছে রেক্টেঙ্গেল।
চতুর্ভুজের ইংরেজি কি কেউ বলতে পারবেন? কোয়াড্রিল্যাটারাল। কোয়াড্রিলেটারাল, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। কোয়াড্রিলেটারাল। কোয়াড্রিলেটারের আন্ডারে আমাদের রম্বস আছে, আমাদের প্যারালোগ্রাম আছে, আমাদের রেক্টেঙ্গেল আছে, স্কোয়ার আছে। ওকে, আচ্ছা, কোয়াড্রিলেটারের একটা নাম হচ্ছে রেক্টেঙ্গেল। এখন রেক্টেঙ্গেলের ক্ষেত্রে যখন আপনি কোনো কিছু সাপোজ ধরে নিবেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি হাফ ধরলে সবচেয়ে বেটার। দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে হাফ ব্যবধান এরকম ধরলে সবচেয়ে বেটার। আচ্ছা, ধরলাম আমার এটা 100, এটা হচ্ছে 50। 100 আর 50 না ধরে আপনি 10 আর 5ও ধরতে পারবেন। আমার এটা ধরার পিছনে কারণ হচ্ছে আমার ক্যালকুলেশনে সহজ হবে। ওকে, তাহলে একটু খেয়াল করেন তো আমাদের বাড়বে কি বলছে? আমাদের বাড়বে হচ্ছে আচ্ছা, আমরা যদি এইভাবে ধরি যে আমাদের ওয়াইড হচ্ছে 25% বাড়বে, 4 ভাগের 1 ভাগ বাড়বে, কিন্তু 50 আর 100 ধরলে আমাদের জন্য একটা ফ্র্যাকশন চলে আসে না? কেউ কি ব্যাপারটা আন্দাজ করতে পারতেছেন? কারণ জি আপনার ভাই। ইনক্রিজ হবে, তাই না? আমাদের প্রস্থ কি হবে? ইনক্রিজ হবে। এখন প্রস্থ কতটুকু ইনক্রিজ হবে? 4 ভাগের 1 ভাগ ইনক্রিজ হবে। এখন 50 কে আপনি ইনক্রিজ করতে গেলে 4 ভাগের 1 ভাগ বাড়াইতে হবে। এখন 50 কে তো 4 ভাগের 1 ভাগ করা যাবে না। তার মানে অপশন আপনার ধরার ক্ষেত্রেও একটু কেয়ারফুল থাকতে হবে। ধরেন আমি ধরলাম 400 আর 200 ধরলাম, তাহলে আরো সহজ ব্যাপারটা। অথবা আপনি অন্য কিছু ধরতে পারেন, নিজের মতো করে ধরতে থাকেন, কোনো সমস্যা নেই। এটা 400, 200 এটা 100 200। ধরলে তো 200 100 ধরলেও হবে, এক্স্যাক্টলি 200 100 ধরলেও হবে। হ্যাঁ, এটাও করলে আমরা করি। ধরেন এটা 200, এটা হচ্ছে 100। 100, তাহলে আপনার ওয়াইডটা যদি বাড়ান 25% তাহলে হয়ে যায় 125। আর লেন্থ যদি আপনি ডিক্রিজ করেন তাহলে আপনার কি হয়ে যাবে? ডিক্রিজ করলে আপনার হয়ে যাবে হচ্ছে 25% কমে যাবে, তার মানে হয়ে যাবে 150। তাই তো ব্যাপারটা। এখন বলতেছে আপনাকে নিউ এরিয়াটা। এরিয়া আমরা কিভাবে বের করি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। রেক্টেঙ্গুলারের এরিয়া মানে হচ্ছে এই দৈর্ঘ্য আর এই প্রস্থ গুণ করে দিবে, তাইলেই হয়। তাহলে আমাদের আগের ক্ষেত্রফলটা কি? আমরা একটা এরিয়া মানে ক্ষেত্রফল। আমার আগেরটা হচ্ছে 200 গুণ 100, তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে কত হবে? 20,000, তাই তো? এটাকে আরো ছোট করে আপনারা ধরতে পারেন, সংখ্যা আরো ছোট করে 4 দিয়ে ভাগ যায় এরকম সংখ্যা ধরলেই হবে। হ্যাঁ, যেমন 16 আর 8 এটাও ধরতে পারেন, কোনো সমস্যা নেই। 16 8 ধরলে গুণ ক্যালকুলেশনটা আরো সহজ হয়। এখন যেমন ধরেন আপনার 150 আর 125 ক্যালকুলেশন করা লাগবে, ঝামেলা না ব্যাপারটা? সময় লেগে যাবে। আমি সবগুলো এক্সাম্পলে আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি। ধরেন আপনি একটা ধরে ফেললেন, কিন্তু ধরলেই তো হইলো না। ধরার সময় ম্যাথটাকে, আপনার ম্যাথের বিভিন্ন ক্যালকুলেশন গুলাকে বুঝে ধরলে ব্যাপারটা সহজ। আমি যদি এটা 8 ধরি আর 16 ধরি, তাহলে আমার এটা বেড়ে কত হবে? আমার এটা হবে 10, এটা কমে কত হবে? 12। তাহলে 10 আর 12 গুণ করা তো একেবারেই সহজ, 120। আর আমার আগেরটা হচ্ছে 16 আর 8 ছিল। 16 আর 8 গুণ করতে পারেন? কিভাবে করবেন? এটা গুণ করার ক্ষেত্রে আপনি ডিরেক্ট যদি গুণ না করতে পারেন, একটু কাজটা এইভাবে দুইটা ভাগে ভাগ করে ফেলবেন। 8 10 80, 6 48, 80 আর 48 128, তাহলে ইজিক্যাল টু 128। আমাদের জানতে চাইছে যে নিউ এরিয়াটা ইজ হোয়াট পার্সেন্ট অফ অরিজিনাল এরিয়া। যখন আপনাকে অফ বল দিবে অরিজিনালের, তার মানে অরিজিনালটা নিচে থাকবে। অরিজিনালটা কত ছিল? 128। হ্যাঁ, আর নিউ এরিয়াটা কত? 120। তাহলে আপনাকে জানতে চাইছে এটা কত পার্সেন্ট। কোনোভাবে কি এটা 100% হওয়া সম্ভব? সম্ভব না। কোনোভাবে কি এটা 1.25% হওয়া সম্ভব? সম্ভব না। এবার আপনি এটা ক্যালকুলেটিভ গেস করেন তো, এ আর সি এর মধ্যে কোনটা হইতে পারে? সি। হ্যাঁ, এ আর সি এর মধ্যে কি হবে? আনসার হবে সি। তারপরে চাইলে ফ্যাক্ট চেক করতে পারেন। কিভাবে করতে পারেন? 100 গুণ করলেন, হ্যাঁ, মাঝে মাঝে ক্যালকুলেটিভ গেস করা লাগে। ঠিক আছে, ধরেন গুণ করলেন, তাহলে আপনার আসলে এখানে 12,000। এটাকে আপনি ভাগ দিবেন 128 দিয়ে, তার মানে 1200 পর্যন্ত নেওয়া লাগবে। হ্যাঁ, তাহলে আপনার 9 নেওয়া লাগতেছে, তার মানে 90। এভাবে করে একটা বের করতে পারেন, মানে যারা ম্যানুয়ালি বের করতে চান। আর যারা ক্যালকুলেটিভ গ্যাস করতে চান তারা তো করতেই পারেন, এভাবে করে করবেন। ঠিক আছে, আমি বাকি ইকুয়েশনটা করলাম না, আপনারা একটা ফ্যাক্ট চেক করে নিন। 128 দিয়ে 12,000কে ভাগ দিলে 93.75 আসবে আশা করি। আর রোম হ্যাজ 160 পিপল। একটা রোমের মধ্যে 160 জন লোক আছে। এখন আপনাকে বলছে যে কত 15% হোম আর উইমেন, যাদের মধ্যে 15% হচ্ছে উইমেন। আমাকে বলেন তো কতজন উইমেন এখানে?
মুখে মুখে, খাতায় না করে ব্রেইনে সলভ করেন ব্যাপারটা। 24 জন। 24 জন। এতক্ষণ লাগানো যাবে না, যিনি পারছেন তো পারছেন, কিন্তু এতক্ষণ লাগানো যাবে না বাকিরাও। কিভাবে পারবেন এটা তাহলে? শর্টকাটে কিভাবে পারবেন খেয়াল করেন। 160 আমাদের লাগবে এটার 15%। আমি 15% যাওয়ার কোনো দরকার নাই, আমি 10% বের করি। 10% মানে একটা সংখ্যার আগে দশমিক, তার মানে 10% সমান 16। আমার তো লাগবে 15%, মানে আরো 5% লাগবে, মানে 10-এর অর্ধেক। তার মানে আমার লাগবে আরো 8 জন। এই ক্যালকুলেশনটা ব্রেইনে করতে কি খুব সময় লাগবে? সময় লাগার কথা না। হ্যাঁ, 160-এর 10% মানে 16, একটা শূন্য বাদ হয়ে যাবে। হ্যাঁ, আপনার আর আরো 5% লাগবে, মানে 10-এর অর্ধেক লাগবে। 16-এর অর্ধেক মানে 8, 8 আর 16 যোগ করে দিলে 24। আ গ্রুপ অফ পিপল 30% হোম আর উইমেন লিভস দ্য রুম। একটা গ্রুপ হচ্ছে আপনার রুম থেকে লিভ করছে, চলে গেছে। এখন তাদের মধ্যে যারা চলে গেছে তাদের মধ্যে 30% ছিল উইমেন। এখন খেয়াল করেন, ইফ আমাকে বলেন যে টোটাল পিপলের মধ্যে উইমেন কতজন আছে? 24 জন। 24 জন। একটু আগেই বের করছি, একটু আগেই আমরা বের করছি। এখন খেয়াল করেন যে আ গ্রুপ অফ পিপল, হ্যাঁ, একটা গ্রুপ আপনার কি করছে, চলে গেছে, যাদের 30%, যারা চলে গেছে তাদের 30%, কিন্তু উইমেন যারা আছে তাদের 30% না, যারা চলে গেছে তাদের 30% হচ্ছে আপনার উইমেন ছিল। এখন ইফ 10% অফ দ্য পিপল রিমেনিং ইন দ্য রুম আর উইমেন, যারা রুমের মধ্যে অলরেডি আছে তাদের মধ্যে 10% হচ্ছে আপনার কি, উইমেন। এখন বলছে হাউ মেনি পিপল লেফট দ্য রুম, কতজন লোক হচ্ছে রুমটা ছেড়ে চলে গেছে। এটা আপনারা দুই ভাবে করতে পারেন, একটা হচ্ছে অপশন ধরে, আর আরেকটা হচ্ছে এক্স ধরে, অর্থাৎ কতজন গ্রুপ গেছে, আপনার এক্স সংখ্যক লোক রুম থেকে বের হয়ে গেছে, তার মধ্যে 30% ছিল, মানে 10 ভাগের 3 ভাগ ছিল আপনার উইমেন। 30% এক্স এর 30% 10 ভাগের 3 ভাগ, এটা কি বোঝাই দেওয়ার দরকার আছে? এক্স এর 30% দরকার নেই। কাটাকাটি করলাম 3x/10। ওকে, আচ্ছা এখন খেয়াল করেন, কিন্তু আমি এটা এভাবে করতে চাচ্ছি না, না করে আমি অপশন ধরে করব। হ্যাঁ, তাহলে অপশন ধরে কি করতে পারবেন? আমাদের অপশনে আছে কি, কাদের সংখ্যাটা অপশনে আছে বলেন তো? যারা রুম ছেড়ে চলে গেছে। যারা লিভ করছে রুম গ্রুপ থেকে, অফ পিপল। গ্রুপ অফ পিপল মানে যারা রুম থেকে চলে গেছে। ধরেন আমি একটা মাঝামাঝি সংখ্যা ধরলাম। ক্যালকুলেশন করতে গেলে সবসময় মাথায় রাখবেন, হয় মাঝামাঝি ধরবেন, নতুবা উপরের ক্যালকুলেশন গুলোর সাথে মিল আছে, মানে মিলানো যায়, খাপ খাওয়ানো যায়। ওই যে একটু আগে আমরা রেক্টেঙ্গুলারের দুইটা মাপ ধরলাম, হ্যাঁ, যেভাবে করে 16, 8 ধরলাম, এভাবে করে মিলায় ধরতে হয়। ধরেন আমি মাঝখানেটা ধরলাম 30 জন, একটা রুম থেকে 30 জন চলে গেছে, তাহলে আমাকে রুমের ভিতরে আছে কয়জন? 60 জন। এগুলো কিন্তু খুব বেশি সময় লাগার কথা না, একেবারে খুব তাড়াতাড়ি ইয়া করা যায়। এর মধ্যে 30 জন চলে গেলে রুমের ভিতরে আর আছে কয়জন? 130 জন। 30 জন চলে গেছে। এখন যারা চলে গেছে, যারা চলে গেছে তাদের 30% ছিল হচ্ছে উইমেন। তাহলে 30 জনের 30% কত, কেউ বলতে পারবেন? 9 জন। 9 জন। যদি কেউ বের করতে না পারেন, জাস্ট 30 জনের 30% বের করবেন। এটা হইতে পারে, অথবা 30 নিজেই একটা 100%, 100% সংখ্যাটাকে 10টা ভাগ করে 3 ভাগ নিতে বলছে। অর্থাৎ যেই 30 জন চলে গেছে, আমি কিন্তু এটা হয়তো আপনাদের বোঝাই দিতেছি, সময় লাগবে বুঝাইতেছি দেখে, জাস্ট পুরো প্রসেসটাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি। যেই 30 জন চলে গেছে তাদের মধ্যে 9 জন ছিল উইমেন। এখন আমাদেরকে বলতেছে যারা রোমে রয়ে গেছে তাদের মধ্যে 10% ছিল উইমেন। রোমে রয়ে গেছে কত? 130 জন। 130। 130। 30 জন চলে গেলে 130 জনই তো থাকবে, তা 10% মানে 13 জন। তাহলে 13 আর এই 9 দুইটা যোগ করলে কয়জন হয়? 22 জন উইমেন হয়। কিন্তু আমাদের উইমেন আসলে আছে কয়জন? 24 জন। 24 জন। আমাদের বেসিক্যালি উইমেন 24 জন আছে, তার মানে এই 30 আমাদের আনসার না, আমাদের 30 আনসার না। ধরেন চলে গেছে 20 জন। 20 জন চলে গেলে 160 এর মধ্যে আর থাকে 40 জন। এই 20 জনের মধ্যে 30% উইমেন, 20 এর 30% কত হবে? 6 হবে। যারা রয়ে গেছে, আমি জাস্ট বোঝাইতেছি যে কিভাবে ক্যালকুলেশনটা ফাস্ট ভাবে করা যায়।
যারা রয়ে গেছে কত 140, তাদের 10% উইমেন, তার মানে 14 জন। 6 আর 14 যদি যোগ করেন কি হইতেছে 20 হইতেছে, তার মানে কমতেছে। এদিকে না এসে আমি 40-এ আসি। আর যদি এটা অন্যভাবে এক ধরে করতেন, কিভাবে করবেন জাস্ট একটা আমি ধরে দিব, এই ধরনের ম্যাথ হয়তোবা আপনার রিটেনেও আসতে পারে, সেম ম্যাথটা রিটেনে আসতে পারে, তখন এক ধরে করা লাগবে আপনাকে। আসেন, তো আপনার এখানে আমার 160 জনের মধ্যে 40 জন চলে গেলে আর আছে 120, আর চলে গেছে 40। যারা চলে গেছে তাদের 30% মানে 12 জন, আর যারা রয়ে গেছে তাদের 10% মানে 12 জন, ইজিক্যাল টু উইমেন। তাহলে 24 হয়ে গেল না আনসার? আচ্ছা 24। তাহলে রোম থেকে চলে গেছে কতজন? আনসার কি? 40। এখন খেয়াল করেন, যদি আপনি এক ধরে করতেন তাহলে কিভাবে করতেন? আমি জাস্ট একটা স্যাম্পল দেখাই। আপনাকে বলছে যে রোম থেকে কতজন চলে গেছে আমি জানি না, তা আমি বললাম সাপোজ যে দ্য পিপল হু লেফট ফ্রম দ্য রোম, দ্য নাম্বার অফ দ্য পিপল লেফট ফ্রম দ্য রোম ইজ ইকুয়াল টু এক্স। এই কথাগুলো নিজেদের মতো করেই লিখবেন। পেট্রো বাংলা এই পরীক্ষা দিবেন, ইংলিশ প্র্যাকটিস করবেন, কথা লেখার মধ্যে কোনো সমস্যা নেই, এগুলোর জন্য নাম্বার কাটবেন না। আপনি জাস্ট নিজের মতো সাপোজ তো বলাই লাগবে, মনে করি দ্য নাম্বার অফ দ্য পিপল হু লেফট দ্য রুম ইজ ইকুয়াল টু এক্স, চলে গেছে। আচ্ছা, এখন অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন অনুসারে দ্য নাম্বার অফ দ্য উইমেন, টোটাল নাম্বার অফ দ্য উইমেন ইজ, আপনি এটার টোটাল নাম্বার অফ উইমেন কত পার্সেন্ট বলছিল? 15%। আপনি এটার 15% বের করে নেবেন, ইজ ইকুয়াল টু আসবে 24। তার মানে টোটাল উইমেন আছে 24। এখন আপনার কোয়েশ্চেনের মতে কি ছিল যে আপনার চলে গেছে কারা? চলে গেছে 160 থেকে একজন চলে গেছে, আর রয়ে গেছে হচ্ছে এইটা। তো যারা রয়ে গেছে, বুঝেন, যারা রয়ে গেছে তাদের 10% উইমেন, যারা চলে গেছে তাদের 30% হচ্ছে উইমেন। এই টোটাল উইমেন ইজ ইকাল টু 24 জন। এই ইকুয়েশনটা হচ্ছে প্রশ্ন মতে, এটা প্রশ্ন মতে, আমরা বলি না প্রশ্ন মতে, তার মানে ইংলিশে বলা হয় অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন। আর এটা কিছু একটা লেখা দেন যে কোয়েশ্চেনে বলা আছে এরকম কিছু একটা বইলা এটা বাইর করে নিয়েন, অথবা হ্যাঁ আপনি বলতে পারেন যে দ্য টোটাল নাম্বার উইমেন ইজ, এটা বলে ইকুয়েশনটা করে ফেলতে পারেন, কারণ বলা আছে 15%। ইফ 15%, এভাবে বলতে পারেন, ইফ 15% অফ দ্য টোটাল পিপল আর উইমেন, সো দ্য নাম্বার অফ দ্য টোটাল নাম্বার অফ দ্য উইমেন ইজ, এটা বলে এই ইকুয়েশনটা বের করলেন। তারপরে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন। কি আপনাদের কি এই ব্যাপারটা একটু কঠিন লাগতেছে, রিটার্নের ব্যাপারটা? না ভাই, না বাকি ভাইয়া। সবাই বলেন, অন্যরা হেজিটেট করার কিছু নাই। কারো কাছে কি কঠিন মনে হইতেছে? না না ভাই, ভাইয়া, আচ্ছা, ইজি আছে। হ্যাঁ, এখন দেখেন, সো এইটা ইজিক্যাল টু এটা, এটা এই এরা হচ্ছে আপনার গ্রুপ থেকে চলে গেছে, চলে যাওয়ার পরে এরা রয়ে গেছে, ঠিক আছে? যারা রয়ে গেছে রোমের ভিতরে থেকে গেছে তাদের 10% বের করছি, তাদের 10% উইমেন বলছি। আর যারা চলে গেছে এই যে এক্স, তাদের 30% হচ্ছে উইমেন। তাহলে এই উইমেন আর এই উইমেন যোগ করলে টোটাল উইমেন হবে 24। এবার এইটা যদি আপনি ক্যালকুলেট করেন, করে এক্স এর মান যদি আপনি বের করেন, তাহলে কি পাবেন? যারা লেফট করছে তারা। এটা কিন্তু রিটেনে আসার একটা ম্যাথ, রিটেনে আসার মতন একটা ম্যাথ। সো এইভাবে করে করবেন। আসেন, ইফ ইউ ক্যান নাও পারচেজ 5 মোর ব্যানানাস উইথ দ্য 75 টাকা, আপনি এখন 75 টাকায় 5টা বেশি ব্যানানা কিনতে পারেন। কারণটা কি? বিকজ অফ রিডাকশন ইন দ্য প্রাইস বাই 20%। প্রাইস 20% কমানোর কারণে, 20% কমানোর কারণে আপনার হচ্ছে এই 75 টাকায় আগের চেয়ে 5টা কলা বেশি পান। ক্যালকুলেট দ্য কারেন্ট প্রাইস অফ 1 ডজন অফ ব্যানানাস, বর্তমান প্রাইসটা জানতে চাইছি। একটা জিনিস মাথায় রাখবেন, পার্সেন্টেজে কমানো আর বাড়ানো এটা একটা সংখ্যার মধ্যে যা, 1000 মধ্যেও তা, পার্সেন্টেজের হিসাবটা কিন্তু সংখ্যায় আলাদা আলাদা, অর্থাৎ অ্যামাউন্টটা আলাদা আলাদা হইতে পারে, বড় ছোট হইতে পারে, কিন্তু পার্সেন্টেজ 20% রিডাকশন করছে। 20% এই 75 এর 20% যে কথা, একটা ব্যানানার 20% একই কথা, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করেন, 20% রিডাকশন করছে কি, প্রত্যেকটা কলার দাম 20% রিডাকশন হয়ে গেছে, কমে গেছে। তার মানে আলটিমেটলি প্রত্যেকটা কমা মানে 75 এর থেকেই তো কমছে। তাহলে 75 এর 20% কত? 5 ভাগের 1 ভাগ, কত টাকা? 15। 15 টাকা। তার 15 মানে টাকা। আপনার 15 টাকা,
ওকে, তার মানে আগে আপনি এই 15 টাকা দিয়ে মূলত হচ্ছে 5টা কলা কিনতে পারতেন। 20% কমে গেছে মানে কয় টাকা কমছে? 15 টাকা কমছে। 15 টাকা কমছে দেখেই তো লোক বলছে, আপনার কলার যে বিক্রেতা বলছে ভাই দাম তো কমে গেছে, তা আপনি তো 75 টাকা দিছেন আমারে, আপনি আরো 15 টাকা ফেরত পাবেন। ধরেন টার্গেট হচ্ছে তার 20টা কলা কেনা, 20টা কলা কিনবে সে, হ্যাঁ, কয় টাকায়? 75 টাকায় তার টার্গেট। আমি জাস্ট বেসিকটা বোঝানোর জন্য এই এক্সাম্পল গুলো আনতেছি। 75 টাকায় 20টা কলা কিনবে। এখন আগে আগে অ্যাডভান্স করে দিয়ে গেছে ফর এক্সাম্পল, এখন আরেকদিন আনতে গেছে, এখন বলতেছে ভাই কলার দাম তো কমে গেছে, তা আপনি হচ্ছে 15 টাকা ফেরত পাবেন। কেন? কারণ প্রত্যেক কলাতে 20% করে কমছে। তার মানে আপনি আগে যেমন যদি নিতেন তাহলে 75 টাকা আপনি 20টা কলা পাইতেন। তো এখন 20টা কলা পাবেন কিন্তু 75 টাকা দিতে হবে না, আপনাকে 60 টাকা দিলে হবে, কারণ 20% দাম কমে গেছে প্রত্যেকটা কলার। প্রত্যেকটা কলার 20% দাম কমা যে কথা, 75 টাকার মধ্যে পুরো 75 থেকে 20% কমে একই কথা। এখন 15 টাকা কমে গেছে, তো তাহলে আপনি এখন 60 টাকায় পাইতেছেন আপনি কি 20টা কলা 60 টাকায় পাইতেছেন। এই যে 15% কমে গেছে, এই 15 টাকা কমে গেছে, এই 15 টাকা কমে যাওয়া লোক বলে ঠিক আছে 15 টাকা কমে গেছে যেহেতু আমি টাকা ফেরত নিব না, আমাকে কলা দিয়ে দেন। তখন বলছে নেন ভাই আপনি 5টা কলা বেশি পাবেন। তাহলে বলেন 5টা কলার দাম কত পড়ছে? প্রত্যেকটা কলার দাম 15 টাকা 3 করে। টাকা। 3 টাকা করে পড়ছে। এক একটা প্রত্যেকটা কলার দাম পড়ছে 3 টাকা করে। তাহলে আপনার প্রত্যেকটা কলার দাম 3 টাকা কখন? আগে না বর্তমানে? বর্তমানে। বর্তমানে 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 তাহলে বর্তমানে যদি 3 টাকা করে হয়, তাহলে বর্তমানে কারেন্ট প্রাইসটা কত? এক ডজন কলার দাম 36 টাকা। 36 টাকা। ডি। 36 টাকা। 3 × 12 3 টাকা করে এক ডজনের দাম 12 টাকা 36 টাকা। আনসার হবে এটা। ওকে, তার মানে আমি বুঝলাম এই যে 75 টাকার 20% বের করছি যে অ্যামাউন্টটা, যে 15 টাকা, এই 15 টাকায় 5টা কলার দাম। এই ধরনের ম্যাথ জবের ক্ষেত্রে অনেক প্রচুর পরিমাণে আসে, বিভিন্ন জব গুলাতে আসে। তো এইগুলোর ক্ষেত্রে যদি একটা পেরে যান বাকিগুলো ইজি। আসেন, এইটা ম্যাথটা একটু দেখতে কঠিন হলেও ম্যাথটা আসলে অত কঠিন না। কেন কঠিন না একটু দেখেন। রিসেন্টলি বর্তমানে সোহানস আওয়ারলি ওয়েজ হ্যাজ বিন ইনক্রিজ বাই 10%। খেয়াল করেন, আমি একটু আগে বলছি পার্সেন্টেজে ইনক্রিজ হওয়া মানে আওয়ারলি ওয়েজ যা বাড়া যে কথা, আপনার দিনে বাড়া একই কথা, বছরে বাড়া একই কথা, কিন্তু যেটা হয় যে এই যে অ্যামাউন্টটা বাড়তেছে, ইনক্রিজ হইতেছে, এটা হয়তো অ্যামাউন্টটা টাকার অ্যামাউন্টে আলাদা আলাদা হইতে পারে, কিন্তু পার্সেন্টেজে আপনি এটা 1 ঘন্টায় বাড়লে আপনার পার্সেন্টেজে যদি ব্যাপারটা রেখে দেন, টাকার অ্যামাউন্টে না যান, তাহলে সব 1 ঘন্টা যে কথা, একদিন একই কথা, 1 বছর একই কথা। আচ্ছা আসেন আমরা দেখি, সোহানের আওয়ারলি ওয়েজ হচ্ছে increase অ্যামাউন্টেও হয়েছে তো 10। টোটাল টাকার 10% ইনক্রিজ হওয়ার কথা না? হ্যাঁ, ভাই বললাম যে টাকার অ্যামাউন্টেও আগে যে ধরেন মান্থলি যে অ্যামাউন্টটা পাইতো সেটা টোটাল 10% টাকা বাড়ার কথা না? হ্যাঁ 10% টাকা বাড়বে। আওয়ারলি ওয়েজ বাড়া যে কথা, টোটাল 10% টাকা বাড়াও একই কথা, মানে তার টোটাল ইনকামের মধ্যে 10% বাড়া একই কথা। ঠিক আছে, এটাই তো আমি এতক্ষণ ধরে এই আইডিয়াটাই প্রিচ করার চেষ্টা করতেছি। তাহলে খেয়াল করেন, বিফোর দ্য ইনক্রিজের আগে সোহানস টোটাল উইকলি ওয়েজ ওয়াজ কত? 137 টাকা। বাড়ার আগে অর্থাৎ তার ইয়াটা ইনক্রিজ হওয়ার আগে 137 টাকা ছিল। ইফ ইজ উইকলি আওয়ার ওয়ার টু ডিক্রিজ বাই 10%, যদি উইকলি আওয়ার 10% রিডিউস হয়, লাস্ট উইকস টোটাল আওয়ার, লাস্ট উইকের যে টোটাল আওয়ার ছিল, খেয়াল করেন এই যে আপনার কি আওয়ারলি যে ওয়েজটা বাড়ছে 10%, মানে ইনকামটা, কিন্তু সে মূলত যত ঘন্টা কাজ করত এই কর্ম ঘন্টাটা সাপ্তাহিকভাবে কমে গেছে। তো সাপ্তাহিকভাবে 10% কমে যাওয়া যে কথা, আপনার আওয়ারলি হিসাবে কমে যাওয়া, ডে হিসাবে কমে যাওয়া একই কথা। অর্থাৎ আপনি ধরেন সপ্তাহে 70 ঘন্টা কাজ করেন, 70 ঘন্টা কাজ করেন, তাহলে আপনার এখানে 70 ঘন্টার 10% যে কথা, আপনার এটা আপনার কি বলে এটাকে, 70 ঘন্টা 10% কত? 7, তাই না? তাহলে প্রতিদিন আপনার 10 ঘন্টা করে, এটা 10% কত? 1। ব্যাপারটা বুঝেন, একটু মনোযোগ দেন। আবার বলি ব্যাপারটা,
যাদের একটু এই জায়গাটায় দুর্বলতা আছে। ধরুন আপনি টোটাল উইকলি 7 দিনে 10 ঘন্টা করে আপনি 70 ঘন্টা কাজ করেন, তাহলে উইকলি আওয়ার আপনার 10% কমে গেছে। উইকলি আওয়ার কত কমছে? 10%। 10% মানে হচ্ছে 7 কমে গেছে, কমে গিয়ে আছে কত? 63। এখন উইকলি কমে যাও যে কথা, ডেইলি কমে যাও একই কথা। ডেইলি আপনি 10 ঘন্টা কাজ করেন না, 10 ঘন্টা, এখন এটা 10% কমে গেছে মানে হচ্ছে আপনার 9 হয়ে গেছে। তাহলে প্রতিদিন 9 ঘন্টা, আর 7 দিন যদি হয় 7 নং 63। তাহলে দেখেন একদিনে 10% কমাও একই রকম ফলাফল আসতেছে। দেখেন আবার এটা 1 ঘন্টা 10% কমে যাও একই কথা। 1 ঘন্টা 10% মানে 6 মিনিট কমে যাওয়া। ঠিক আছে, আচ্ছা আমরা ওই দিকে না যাই। এই কথাটা বলার একটা কারণ আছে, আমরা আমাদের ম্যাথসের সাথে এটা রিলেটেড। কিভাবে রিলেটেড দেখাচ্ছি। হোয়াট উড বি দ্য চেঞ্জ ইফ এনি ইন সোয়ানস টোটাল উইকলি ওয়েজ? কতটুকু চেঞ্জ হবে সেটা জানতে চাইছে সোয়ানের উইকলি ওয়েজে। এই ম্যাথটা করার আগে আমরা আরেকটা ম্যাথের স্যাম্পল দেখবো, যদিও এখানে আছে কিনা আমি জানি না। আচ্ছা সম্ভবত নাই। আচ্ছা দেখি আমরা, খেয়াল করেন কি বলছে এই জায়গায়, যে আপনার আওয়ারলি ওয়েজ ইনক্রিজ হয়েছে কিন্তু উইকলি আওয়ার কি হয়ে গেছে? কমে গেছে 10%। একটা জিনিস মাথায় রাখবেন, ধরেন আপনাকে অনেক সময় এমন ধরনের অনেক সিচুয়েশন বলবে, ধরেন একজন সেলার, আপনি কি আমার কথা শুনতেছেন? মনোযোগ আছে নাকি ব্রেন ইয়া হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে? শুনছি। মনোযোগ আছে আচ্ছা। ভাইয়া। ধরেন একজন সেলার প্রথম একটা প্রোডাক্টের দাম 10% কমাইলো, এখন দেখলো যে কমায়া তার সেল আসলে বাড়ে নাই, সে আরো 15% কমাইলো, তাই না? এখন বলতেছে আলটিমেটলি সে কত পার্সেন্ট কমাইছে। আপনারা যারা ম্যাথসে দুর্বল তারা হচ্ছে এটা কি করে দিবেন? যোগ করে দিবেন, যে প্রথম 10% কমাইছে, পরে আবার 15% কমাইছে, তাহলে টোটাল 25% কমাইছে। আসলে না, কারণ প্রথম যখন 10% কমাই ফেলছে তখন তার প্রোডাক্টের দাম আছে 90 টাকা, তখন আর 100 টাকা নাই। 10% কমানো মানে হচ্ছে আপনার প্রোডাক্টের দাম 100 টাকা, 10% কমাই ফেলছেন আর 90 টাকা। এবার আপনি আবার 15% কমাইছেন, কিন্তু তখন দাম কি আর 100 আছে? নাই, 90 আছে। তো 90 এর 15% হয়েছে ব্যাপারটা। এই জিনিসটাকে শর্টকাটে বেসিক্যালি বের করা হয় এইভাবে, যে আপনি যেহেতু কমাইছেন মাইনাস করছেন, এটা লসের ক্ষেত্রেও সেম, -10 আবার তো কমাইছেন, তাহলে -15, এই মাইনাসে মাইনাসে প্লাস 10 ইন্টু 15, অর্থাৎ দুইটা অ্যামাউন্ট নিচে বাই 100। এবার আপনি যদি এই ক্যালকুলেশনটা করেন, আপনি আলটিমেটলি কত পার্সেন্ট কমাইছেন আপনার মূল টাকা থেকে। মূল টাকা 100 টাকা ছিল, এটা থেকে আপনি আলটিমেটলি কত টাকা কমাইছেন এটা পেয়ে যাবেন। আমি একটু স্যাম্পল দেখাই, বেসিকটা বোঝাইতেছি আপনাদের। ওই যে পরের ক্লাসগুলো কিন্তু প্রফিট লস আর রেশিও একসাথে হবে, তখন সময়টা বেঁচে যাবে, তখন সেম ধরনের আইডিওলজি মানে আইডিয়া নিয়ে কাজ হবে। হ্যাঁ, তো ওইগুলো আর সময় লাগবে না। খেয়াল করেন, একটু খেয়াল করেন যে আমি যদি এই জিনিসটা করি তাহলে আমার এখানে মাইনাসের 25 থাকবে, প্লাসের যদি কাটাকাটি করি 5 দিয়ে কাটলে 2, 5 20 100, 2 দিয়ে কাটলে 10, 5 দিয়ে কাটলে 2, এটা 5 দিয়ে কাটলে 3, তাহলে আমার 2 দিয়ে যদি 3 কে কাটি 1.5, তার মানে এখানে 25 আর 1.5 ইজিক্যাল টু 26.5। ক্যালকুলেশন কি ঠিক আছে? ঠিক থাকার কথা। না ভাই, আলটিমেটলি আপনি না ভাই, 26 ভুল হয়েছে। মাইনাস ছিল, হ্যাঁ প্রতিটা মাইনাস ছিল ভাই। 23.5 হবে ও ভাইয়া। সরি সরি সরি, হ্যাঁ 23 মাইনাস দশমিক, এটা তো প্লাস আর এটা মাইনাস। হ্যাঁ, তাহলে আপনার 1 যদি মাইনাস হয় 33.5, এটা কিসের? সরি 23.5, এটা কিসের? মাইনাসের। তার মানে আপনার ডিক্রিজ হয়েছে, মানে আলটিমেটলি আপনি কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছেন। এটা লস লাভের ক্ষেত্রেও সেম, আওয়ারলি ওয়েজ যে কমছে বাড়ছে সেম। যদি এমন হতো একবার বাড়ছে আরেকবার কমছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতাম যে একবার আমি 10% বাড়াইছি কিন্তু বাড়াইয়া দেখি যে সেল হইতেছে না, এবার আমি 15% কমাইছি, তাহলে মাইনাসের 15%। ওকে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 10 ইন্টু 15/100, এই ক্যালকুলেশন করুন। ওকে, আচ্ছা এবার এটাকে আপনি কি আপনাকে একটু সরাসরি প্রমাণ দেখাই, যে আমি একেবারে টাকার অ্যামাউন্ট ধরে করি। ধরেন আমার 100 টাকা, তাহলে আমি প্রথম কত পার্সেন্ট কমাইছি? 10%, তাহলে মানে এখন 90 টাকা। এখন আমি আবার 15% কমাবো, কিন্তু এই 15%টা কমাবো বেসিক্যালি হচ্ছে 90 থেকে। এখন তো আর আমার 100 টাকা নাই, আমি কিভাবে 100 টাকা থেকে কমাবো? আমার কমাইতে হবে এখন 90 টাকা থেকে, প্রাইসটা আমার এখন 90 টাকা।
এইটা থেকে যদি আমি 15% কমাই ফেলি, ওকে, আমি যদি 15% কমাই ফেলি, খেয়াল করেন আপনি চাইলে এটাকে এইটার 15% বের করে এটা থেকে মাইনাস করে দিতে পারেন, যেই অ্যামাউন্টটা আসবে, অথবা এইটার 85% বের করলেও হয়, তাই না? 85% বের করলেও হয়। আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন যে আমি ডিরেক্ট এটার 85%ই বের করি। 90 এর 85, এটা মূলত 100% আছে, যেহেতু 15% কমাই ফেলবো, তার মানে এই সংখ্যাটার 85% বের করব, তখন আর আমার মাইনাস করার কোনো ব্যাপারটা আসবে না। কিন্তু আমি যদি এটার 15% বের করতাম, তাহলে ওই অ্যামাউন্টটা 90 থেকে মাইনাস করা লাগবে। ওকে, তাহলে আসেন 85 আর হচ্ছে 100, 0 0 কেটে দিলাম, এই দুইটা গুণ করেন, 8 নং 72 মানে 720, 5 নং 45, তাহলে আমার থাকতেছে হচ্ছে কত, 76.5। 76.5। 76.5। দেখেন তো, আগে আমার 100 টাকা ছিল, দুইবার সাকসেসিভলি আমি কি করলাম, কমালাম। সাকসেসিভলি মানে হচ্ছে পরপর, ওকে, দুইবার কমানোর পর আমার টাকাটা হয়ে গেছে, এখন আমি প্রোডাক্টটা বিক্রি করতেছি 76.5 টাকায়। তার মানে আলটিমেটলি আমি কয় টাকা কমাইলাম, 23.5, তাই না? দেখেন তো, 100 থেকে যদি 76 মাইনাস করেন তাহলে আসবে এটা 23.5, এই যে এই অঙ্কটা আসবে। এটা এটা মাইনাসের কেন আসছে যায়, কারণ ডিক্রিজ হয়েছে, বেসিক্যালি ডিক্রিজ করছি 23.5। ওকে, তাহলে খেয়াল করেন 23.5 আমি ডিক্রিজ করছি। কিন্তু আমাদের যদি আমরা ওই যে একবার 10% ডিক্রিজ করছি আর একবার 15% ডিক্রিজ, দুইটা যোগ করে দেই, ওটা কিন্তু আসলে 23.5 ওটা আছে 25% আসে। কেন 25% হইলো না, সূত্র দিয়ে একবার দেখাইলাম যে শর্টকাটে কেমনে করা যায়, আর প্র্যাকটিক্যালি দেখাইলাম যে দেখেন কিভাবে এটা আসলে মূলত হচ্ছে এটা 23.5 হয়, 25 না হয়। ওকে, এত কিছু করার কাহিনীটা হচ্ছে ওর, দেখেন সোহানের আপনার আওয়ারলি ওয়েজ হচ্ছে 10% ইনক্রিজ হয়, তাহলে প্লাস এর 10, কিন্তু ওয়েজ ইনক্রিজ হইলেও তার কিন্তু আলটিমেটলি কর্ম ঘন্টা কিন্তু 10% কমে। ওকে, 10% কমে, উইকলি কমুক, ডেইলি কমুক আর আওয়ারলি কমুক, 10% তো কমতেছে, তাহলে আপনার হবে হচ্ছে মাইনাসের 10, প্লাসে মাইনাসে মাইনাস 10 ইন্টু 10/100। তাহলে আমাদের থাকতেছে কত, এখানে থাকতেছে 1, তাহলে মাইনাসের 11 প্লাসের হচ্ছে 10, তাহলে মাইনাসের 1%। মাইনাসের 1% কি হয়েছে, ডিক্রিজ হয়েছে। আমাকে জানতে চাইছে যে কই হোয়াট উড বি দ্য চেঞ্জ ইফ এনি, যদি চেঞ্জ হয়ে থাকে আর কি, ইফ এনি, ইন সোহানস টোটাল উইকলি ওয়েজ, সোহানের টোটাল উইকলি ওয়েজে কত চেঞ্জ হয়েছে সেটা জানতে চাইছি। সোহানের উইকলি ওয়েজ কত, 137, এটার আপনি 1% বের করবেন। খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন, এটার 10% কত, 13.7। 13, 1% মানে আরো একটা আগাই আসবে, 10% মানে 1.37। একটা সংখ্যার আগে 1.37। দশমিক, 10% মানে একটা সংখ্যার আগে দশমিক, আর 1% মানে আর একটা শূন্য কমছে 10% থেকে, তার মানে আর একটা সংখ্যার আগে দশমিক, ওই দশমিকটা তার থাকবে না। হ্যাঁ, এটা তাহলে 1.7 টাকা বেসিক্যালি তার কমছে, তার মানে আনসার হচ্ছে ডিক্রিজ হয়েছে। এটা ইনক্রিজ, এটা ডিক্রিজ হয়েছে, তার মানে আনসার হচ্ছে ই নাম্বার। এই ধরনের যে প্রসেসটা, আমি যে প্লাস মাইনাসের প্রসেসটা, আপনি এটা করতে পারবেন কোথায়, আর কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন, যখন আপনার দুইটা, আপনার আলটিমেট ফলাফল, একটু মনোযোগ দিয়ে শোনেন, আলটিমেট ফলাফল দুইটা সংখ্যা গুণ করে বের করতে হয়। যেমন ধরেন আপনার রেভিনিউ আর প্রফিটের মধ্যে পার্থক্য আছে না, পার্থক্য কি, পার্থক্য কি? রেভিনিউ হচ্ছে টোটাল সেলস আর হ্যাঁ, প্রফিট হচ্ছে revenue- কস্ট বাদ দিলে যেটা থাকে সেলস থেকে। রেভিনিউর ভিতরে আপনার কস্ট থাকবে। হ্যাঁ, অনেকে বলেন আপনার ইয়ারলি রেভিনিউ কত, ইয়ারলি রেভিনিউ বলে যে ভাই ধরেন 50 কোটি টাকা, তো আরে ভাবা আপনার কোম্পানির এত রেভিনিউ, তা আপনার কস্ট কত, ভাই আমার কস্ট 49 কোটি টাকা, তাহলে লাভ হইলো কি, বছরে মাত্র 1 কোটি টাকা আয়, এরকম ব্যাপার। এখন খেয়াল করেন, আপনি যখন রেভিনিউ বের করবেন তখন আপনার দুইটা জিনিস গুণ করা লাগে, একটা হচ্ছে প্রোডাক্ট, ধরেন আপনি 100 টাকা করে বিক্রি করতেছেন, আপনার 10টা প্রোডাক্ট বিক্রি করতেছেন, তাহলে টোটাল কত হয়, আপনার 1000 টাকা, টোটাল 1000 টাকা। এই যে রেভিনিউ বের করতে আপনার 1000 করতে হয়, দুইটা জিনিস গুণ করতে হয়। আবার ধরেন
আপনি রেক্টেঙ্গুলারের ক্ষেত্রফল বের করবেন, তাহলে দুইটা জিনিস গুণ করতে হয় না, a ইন্টু বি মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আবার ধরেন আপনি স্কোয়ারের ক্ষেত্রফল বের করবেন, আপনার a ইন্টু a করা লাগে, মানে আলটিমেটলি a স্কোয়ার যেটাকে আমরা বলি। আবার ধরেন আপনি এটা কি বলে সার্কেল মানে বৃত্ত, বৃত্তর আপনি ক্ষেত্রফল বের করবেন, আমরা কি করি r ইন্টু r করা লাগে, মানে হচ্ছে পাই আর স্কোয়ার বলি না, পাই তো ফিক্স আছে যা আছে তাই, কিন্তু দুইটা আর গুণ করা লাগে। তার মানে এই সিচুয়েশন গুলোতে যখন ইনক্রিজ এবং ডিক্রিজের ব্যাপার আসবে আপনি কিন্তু এটা করে ফেলতে পারবেন, এই সেম প্লাস মাইনাসের যে ফর্মুলাটা শর্টকাট টেকনিকটা এটাতে করতে পারবেন। ধরেন আপনাকে বললো যে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি, আপনার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি বা ইয়াতে রেক্টেঙ্গেলে আসেন তাহলে এটা আরেকটু ইয়া হবে। ধরেন রেক্টেঙ্গেলের দৈর্ঘ্য ফর এক্সাম্পল 10% বাড়ছে, দৈর্ঘ্য 10% ইনক্রিজ হয়েছে, আর প্রস্থ 10% ডিক্রিজ হয়েছে, প্রস্থ 10% ডিক্রিজ হয়েছে, তাহলে আলটিমেটলি আপনার ক্ষেত্রফলের কেমন চেঞ্জ হয়েছে এটা আপনার কাছে বলতে পারে, জানতে চাইতে পারে। বুঝেন ব্যাপারটা? একটা রেক্টেঙ্গেল মানে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে আপনার 10% ইনক্রিজ হয়েছে, প্রস্থ 10% ইনক্রিজ হয়েছে, দৈর্ঘ্য 10% রিডিউস হয়েছে, ডিক্রিজ হয়েছে, তাহলে প্লাস আর দৈর্ঘ্য হচ্ছে মাইনাস 10% মানে 10, আমরা 10 দিয়ে করি, প্লাসের 10 মাইনাসের 10 মাইনাস আলটিমেটলি কিন্তু 1% আমরা জানি এটা, 10 ইন্টু 10 তারপরে হচ্ছে আপনার 100 ইজিক্যাল টু আলটিমেটলি 1% ডিক্রিজ হয়েছে। কি ডিক্রিজ হয়েছে? এরিয়া মানে ক্ষেত্রফলের, ক্ষেত্রফলের 1% ডিক্রিজ হয়েছে। এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। এখন আপনাদেরকে এত ডিটেলসে বোঝাচ্ছি কারণ হচ্ছে সামনে এই ম্যাথগুলো আসতে পারে বা এই ম্যাথটা একেবারেই কমন পড়তে পারে হুবহু, এই ধরনের ম্যাথগুলা একটা ম্যাথ কমন করতে পারে, তাহলে একটা ম্যাথ কমন করলে আপনি যদি পারেন এটাতেই হচ্ছে সবচেয়ে ভালো লাগা কাজ করবে। খেয়াল করেন আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। একটু আগে আমরা 100 আর 50 ধরছিলাম না, যে রেক্টেঙ্গুলার হচ্ছে 100, সরি রেক্টেঙ্গুলারের দৈর্ঘ্য হচ্ছে 100 লেন্থ আর প্রস্থ হচ্ছে 50, তাহলে ক্ষেত্রফল আমার আসতেছে 5000। আর আমাদের এই ইকুয়েশনে আমাদের কি বলছে? প্রস্থ বাড়ছে, তার মানে প্রস্থ হয়েছে 55, 10% বাড়ছে, 50-এ 10% মানে 5, আর এটা কমছে, এটা কমছে কত? 10%, তাহলে কমে কত হয়েছে এখন? 90 হয়েছে, তাই না? 90 হয়েছে। যদি আর একটু কম ধরলে ব্যাপারটা সহজ হইতো, সমস্যা নাই, আসেন তাহলে এইখানে আমরা এটা গুণ করি। 5 নং কত আপনার? 5 নং 45, 4950। 4500, আবার 5 নং 45 450, তাহলে আপনার আসতেছে 4950 মানে 4950, তাই না? 4950। ওকে, এই গুণটা আমি কিভাবে করছি আপনাদের একটু দেখাই। 90 ইন্টু এটা করছি, এটাকে আমি কি করছি দুইটা ভাগ করে ফেলছি, 50 আর 5, তো এটা গুণ করা তো সহজ। 5 নং 45 আর দুইটা শূন্য আছে বসাই দিলাম। এখন এই 50 গুণ করছি, এই 5ও গুণ করবো, 5 নং 45 বসালাম 45, এই শূন্য বসাই দিলাম, যোগ করলে হয়। এটা আপনারা নিজের মতো করে করতে পারবেন, এভাবে করতে হবে ব্যাপারটা এমন না। তাহলে দেখেন তো আগে ছিল 50 আর এখন সরি 5000, এখন হচ্ছে 4950, তার মানে এখন কি হয়েছে? ডিক্রিজ হয়েছে। আমাদের এখানের ফলাফলও মাইনাস আসছে, তার মানে ডিক্রিজ হয়েছে। 5000-এর মধ্যে আপনার 50 ডিক্রিজ হয়েছে, আগে ছিল 5000 তার মধ্যে ডিক্রিজ হয়েছে 50, তাহলে কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে বলেন তো? 1% না? কাটাকাটি করেন, হাতে থাকবে 1, এটা কাইটা কেটে কিন্তু জিরো হবে না, এই ভুলটা আপনারা অনেকে পরীক্ষার হলে করতে পারেন, কেটে কেটে কিন্তু জিরো হবে না। আচ্ছা আসেন, ওকে আমরা যাই। অনেকক্ষণ ধরে এটা বোঝাইলাম কারণ এটা আপনি অনেক জায়গায় পাবেন, বৃত্তর ক্ষেত্রেও পাবেন। হ্যাঁ, আপনি যদি বলেন যে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য যদি 10% ডিক্রিজ করা হয় তাহলে মূলত হচ্ছে আপনার ক্ষেত্রফলের কেমন চেঞ্জ হবে। আপনারা যদি বলে হচ্ছে আপনার এই কি বলে সার্কেলের রেডিয়াস, যদি রেডিয়াস কি আর মানে কি, আর স্কোয়ার কি মানে কি, আর মানে রেডিয়াস, হ্যাঁ রেডিয়াস মানে কি বলেন, বাংলা অর্থ কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ। রেডিয়াস যদি 10% ডিক্রিজ হয় বৃত্তের ক্ষেত্রফলের কেমন চেঞ্জ হবে? ইনক্রিজ হবে, এত পার্সেন্ট ইনক্রিজ হবে না এত পার্সেন্ট ডিক্রিজ হবে, ব্যাপারটা হচ্ছে এমন। এটা শুধু রেডিয়াস না, এটা ডায়ামিটার, ডায়ামিটারের ক্ষেত্রেও সেম। আপনার রেডিয়াসের 10% ডিক্রিজ হওয়া যে কথা, ডায়ামিটারেও 10% ডিক্রিজ হওয়া একই কথা। পার্সেন্টেজের ক্ষেত্রে আমি বলছিলাম না যে সবসময় সেম হয়। আচ্ছা আসেন, 60% মেম্বার্স অফ আ ক্লাব আর ফিমেল, 60% ফিমেল, তাহলে বাকিটা হচ্ছে মেল। 50% অফ দা ফিমেল মেম্বার্স আর ডক্টর,
50% ডক্টর মানে 30 জন ডক্টর। নাম্বার অফ দ্য ফিমেল ডক্টর ইজ টুয়াইস দ্য নাম্বার অফ দ্য ফিমেল নন ডক্টর। হ্যাঁ, নন ডক্টর, তাহলে নন ডক্টর আছে কারা? মেলদের মধ্যে 15 জন। তাহলে ডক্টর কয়জন? 25 জন। আপনার কাছে জানতে চাইছে হোয়াট পার্সেন্ট অফ দ্য মেম্বার্স আর ডক্টর। ডক্টর হচ্ছে 30 আর 25, টোটাল 55%। এটা কেউ বুঝছেন কিনা? না বুঝলে একবার নিজেরা পড়েন, কঠিন কিছু না। বুঝেন না এমন কেউ আছেন? জি ভাইয়া। আচ্ছা, কেন আমার পড়া কি কঠিন লাগতেছে? বাকিরা পড়া কঠিন? না না ভাইয়া, সহজ আছে, অ্যাপ্রোচটা খুব সুন্দর। হ্যাঁ, আসেন দেখেন 60% মেম্বার্স আর ফিমেল। 60% মানে 60 জন ধরলাম, যদি মেম্বার হয় ক্লাবের মধ্যে 100 জন, তার মধ্যে 60 জন হচ্ছে আপনার ফিমেল। আর বাকিরা কারা? বাকিরা নিশ্চয় ট্রান্সজেন্ডার, সমকামী, এইসব বিশ্বাস না করলে বাকিরা পুরুষ। ওকে, আচ্ছা, তো আপনার 60 আর 40 হচ্ছে আমাদের পুরুষ। এখন বলতেছে 50% অফ দ্য ফিমেল মেম্বার্স আর ডক্টর। ফিমেল মেম্বার আছে কতজন? 60 জন। 60 জনের 50% মানে কত? অর্ধেক, 30 জন। তাহলে এই 30 জন হচ্ছে ডক্টর। কারা এরা? ফিমেল ডক্টর। এফ দেয়া ফিমেল, ডি দেয়া ডক্টর। এখন বলতেছে নাম্বার অফ দ্য ফিমেল ডক্টর ইজ টুয়াইস, মানে দ্বিগুণ। ফিমেল ডক্টর হচ্ছে দ্বিগুণ। কিসের দ্বিগুণ? নাম্বার অফ দ্য ফিমেল নন ডক্টর। ওকে, নন ডক্টর যতজন আছে তার দ্বিগুণ হচ্ছে ফিমেল ডক্টর। তার মানে হচ্ছে আপনার 30 জন যদি ফিমেল ডক্টর হয়, তার অর্ধেক হচ্ছে মেল নন ডক্টর, তার মানে 15 জন। এই যে দ্বিগুণ আর অর্ধেকের ব্যাপারটা, এটা কি বুঝতে খুব অসুবিধা হইতেছে? যিনি পরে বলছেন যে ভাইয়া বুঝি নাই। না ভাইয়া, না ভাই, এখন একদম বুঝতে পারছি। তাহলে এই 15 জন হচ্ছে আমার নন ডক্টর। কিসের? মেইলের। তাহলে 40 জনের মধ্যে যদি মেল নন ডক্টর হয়, বাকিরা কি? বাকিরা হচ্ছে ডক্টর। ঠিক আছে, এখানে আবার অ্যাডভোকেট, টিচার এইসব আনা যাবে না, যেহেতু ওই কথা আমাদের নাই। তো 25 জন মেল ডক্টর, 30 জন ফিমেল ডক্টর, টোটাল ডক্টর হচ্ছে 55 জন। আর টোটাল আমার মেম্বার হচ্ছে 100 জন। 100 জনের মধ্যে 55 জন হওয়া মানে হচ্ছে 55%। এটা আর কোনো ক্যালকুলেশনের দরকার নাই। এটা যদি আপনি 200%, 300% ধরতেন মেম্বার সংখ্যা, তাহলে ক্যালকুলেশন করা লাগতো। আসেন, two friends, Moinul and Nurul have 40% and 60% share in a business. After some time, a third friend Azmal joined the business by investing কত? 5 লাখ টাকা। 5 লাখ টাকাই তো, হ্যাঁ, and acquired 20% share in the business. What is the amount of Moinul in the business now? মইনুলের বিজনেসে অ্যামাউন্ট কত? খেয়াল করেন, মইনুল এবং নুরুল দুজনেই হচ্ছে আপনার 40% আর 60% করে যুক্ত হয়েছে। কার 40? মইনুলের। ওকে, একটু ফোকাস করতে হবে, জাস্ট সামান্য একটা বেসিক বুঝলে এটা ইজি। আর নুরুল হচ্ছে আপনার 60%। এখন খেয়াল করেন যে বিজনেসে আরেকজন আসছে, কয় টাকা দিয়ে আসছে? 5 লাখ টাকা দিয়ে আসছে। 5 লাখ টাকা দিয়ে আসার পরে সে বিজনেসের শেয়ার কত পার্সেন্ট পায় গেছে? আপনার 20% পায় গেছে। এখন বিজনেসে কি আর ওই দুইজনের 100% পুরা সব শেয়ার আছে? নাই, আছে হচ্ছে 80%। 80% শেয়ার আছে। এখন 20% তো নিয়েই নিছে 5 লাখ টাকা দিয়ে আমাদের আজমল সাহেব। তাহলে 80% হচ্ছে দুইজনের, মইনুল এবং নুরুল। তাহলে 80%-এর মধ্যে কার কত পার্সেন্ট আছে? এটা কি হিসাবে আমরা বন্টন করব? আগে যেই অনুপাতে ছিল এই অনুপাত, আগে যেই অনুপাতে ছিল 60 এবং কত আপনার 40, এটাকে অনুপাত করলে আসবে 2 এবং 3। হ্যাঁ, এইভাবে, তাই না? তাহলে 80%-কে আপনি টোটাল ওদের হচ্ছে রেশিও হচ্ছে 5, অর্থাৎ 5 টাকা থাকলে 2 টাকা একজনের, 3 টাকা আরেকজনের। আগে 100 টাকা ছিল দেখে আপনার একজনের 40 টাকা, একজন 60 টাকা। এখন তো 100 টাকা নাই শেয়ারটা, এখন 80% শেয়ার আছে। তাহলে এই জায়গার মধ্যে এটা মানে হচ্ছে টোটাল 5 রেশিওর হিসাবে 5 শেয়ার আছে। এর মধ্যে 2 হচ্ছে একজনের, 3 হচ্ছে আরেকজনের। তাহলে এটাকে 5টা ভাগ করব, 5 16 80। তাহলে এটা হবে হচ্ছে 32, এটা হবে 3 16 কত 48 নাকি 48। তার মানে আপনার যার 40% ছিল তার এখন আছে হচ্ছে 32%, যার 60% ছিল তার আছে এখন 48%। আপনার কাছে জানতে চাইছে মইনুলের বিজনেসে এখন কয় টাকা আছে? তা আমরা তো একটা অ্যামাউন্ট জানি, 20% সমান সমান 5 লাখ টাকা।
20%, 5 লাখ টাকা দিলেই আপনি 20% পাবেন। ওকে, তাহলে এই জায়গায় একটু খেয়াল করেন। তাহলে আর আমাদের জানতে চাইছে মইনুলেরটা, তাহলে 32% সমান সমান বের করতে বলছে। 32% সমান সমান কত হবে বলেন তো? মুখে মুখে বের করতে পারবেন? 20% সমান সমান 5 লাখ, 10% সমান সমান 2.5 লাখ, আরেকটা শূন্য হবে মনে হয়, 2.5 লাখ, আরো 2%, 5 লাখ টাকার 2% কত কেউ বলতে পারবেন? 50,000 ভাইয়া। স্যার 50,000। স্যার কত টাকা 2%? 5 লাখ টাকার 2%। 5 লাখ টাকা 2% হচ্ছে 10,000। 10,000 টাকা। 5 লাখ টাকার 2%। আচ্ছা, 5 লাখ টাকার 10% কত? আচ্ছা, 5 লাখ টাকার 20% তো 1 লাখ টাকা, তাই না? হ্যাঁ 5 লাখ টাকার 20%, 20% মানে 5 ভাগের 1 ভাগ, তার মানে 5 লাখ টাকার 20% হচ্ছে 1 লাখ টাকা। তাহলে 10% কত? 50,000 টাকা। 10% মানে 50,000 টাকা। তাহলে 1% মানে 5,000 টাকা, 2% মানে 10,000 টাকা। আমি এই কথাগুলো এত ডিটেলসে বলার একটাই কারণ, আপনারা এই ক্যালকুলেশন গুলো যেন খাতা কলমের চেয়ে ব্রেইনে করতে পারেন। হ্যাঁ, কারণ আপনারা পেট্রো বাংলায় ব্যাংকে পরীক্ষা দিবেন, টাইম অনেক কনস্ট্রেন্ট থাকে। ওই জায়গায় খাতায় লিখে লিখে ধরে ধরে যদি আপনার করতে হয়, তার মানে আপনার ব্রেন স্লো আছে। স্টিল ইউ হ্যাভ আ চান্স টু মেক ইট ফাস্টার। এটাকে দ্রুত করার আপনার সময় আছে, এই প্রসেসটা শিখে নেন। তাহলে 10,000, তার মানে আপনার 7,60,000 টাকা হচ্ছে আপনার মইনুলের বিজনেস। এটা কি আছে এখানে? নাই। আনসার নান অফ দিস। ওই যে এখন 2.5 লাখ টাকার হিসাবটা ভাই আরেকবার একটু বলা যাবে? ওই যে 2.5 ভাইয়া লাখ 2.5 লাখ টাকা। টাকার হিসাব, 2.5 লাখ টাকার হিসাবটা আপনার লাগবে হচ্ছে 32%। তার মধ্যে 20%, 10% আর 2%, এইভাবে আমি ভাগ করে ফেলছি ব্যাপারটা, আমি যাতে ব্রেইনে ব্যাপারটা ক্যালকুলেট করতে পারি। 20% মানে 5 লাখ, এটা নিয়ে কোনো কনফিউশন আছে? আবার ওটা নিয়ে কোনো কনফিউশন? তাহলে 20% যদি 5 লাখ হয়, 10% মানে কত? 2.5 লাখ টাকা না? 2.5 লাখ টাকা তো। 10%, 20% এর অর্ধেক তো 10%। তো 20% যদি 5 লাখ হয়, 5 লাখের অর্ধেক হচ্ছে আপনার 2.5 লাখ টাকা। এবার 2% মানে 10 লাখ, সরি 10,000। আসেন, এখন আপনাকে বলছে প্রশ্নটা, দ্য প্রাইস অফ আ 1 কিলোগ্রাম সুগার ইজ 175% অফ দ্য প্রাইস অফ 1 কেজি সল্ট। হ্যাঁ, 1 কেজি সল্টের আপনাকে বলছে সল্টের 175% হচ্ছে সুগারের দাম। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কিন্তু বলে নাই যে সল্টের দামের চেয়ে সুগারের দাম 175% বেশি। যদি এটা বলতো, তাহলে সল্ট যদি 100 টাকা হয়, 100 টাকা হয়, তাহলে সুগারের দাম হইতো আপনার 275 টাকা। কেন? 100 আছে সল্ট, তার চেয়ে যদি 175 বেশি হয়, তার মানে 275 হইতো। কিন্তু আপনাকে এটা বলে নাই। আপনাকে বলছে এগুলা কিন্তু আমি এই যে রিপিট করতেছি বা কথাগুলো স্মরণ করে দিচ্ছি, মানে আপনাকে, আপনি কনফিউজ হইতে পারেন এক্সাম হলে গিয়ে। হ্যাঁ, আমার তো পড়াই তো অনেক বছর ধরে, আইবি এর, বিবি এর, এমবি এর পোলাপান পড়াই, ক্যাপস্টোনে পড়াইতাম এক সময়, তারপরে এক সময় পড়াইছি স্কলার্স এর, বিবি এর পড়াইছি, তারপরে আপনার অ্যাচিভমেন্টে পড়াইছি। তো পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে স্টুডেন্টরা কোন কোন জিনিসগুলোতে ফেস করে, কোন সমস্যাগুলো ফেস করে, এগুলো হচ্ছে আমার এক্সপিরিয়েন্স আছে। তো দেখেন, the price of 1 kilogram sugar is 170% of the price of 1 kg salt. 1 kg salt যদি 100 টাকা হয়, এই 100 টাকার 175% মানে 175 টাকা, তাই না? আচ্ছা, এখন বলতেছে আপনাকে 7 কেজি সুগার, 7 কেজি সুগার আর 5 কেজি সল্টের দাম হচ্ছে 690 টাকা, তাই তো? আমরা ধরছি 100 টাকা আর 175 টাকা, মানে পার্সেন্টেজ ধরছি, পার্সেন্টেজ মানে মূল টাকা। তাহলে দেখেন, আপনার 100 টাকা কি? 100 টাকা হচ্ছে সল্ট, সল্ট আছে 5 কেজি মানে 500 টাকা, আর এটা আছে 7 কেজি, তাহলে 7 গুণ দেন, 700, 7 সাতা 49, 5 সাতা 35, থাকতেছে কত? 5, 9, 3 হচ্ছে 12, 2 হাতে আছে 1, 12, কত হয়েছে? 1225। তার মানে আমাদের হিসাবে 7 কেজি সুগারের দাম হচ্ছে 1225 টাকা, আর 7 কেজি সল্টের দাম আছে কত টাকা? আপনার এই কত,
কি আসতেছে? 500 টাকা। 500 টাকা। 500 টাকা। কিন্তু তারা বলতেছে আমাদেরকে যে 690 টাকা আছে। আমাদের এগুলো কিন্তু পার্সেন্টেজ, কারণ আমরা পার্সেন্টেজ হিসেবে ধরছি। 690 টাকা আছে টোটাল। আমরা যেটা করব, এটাকে একটু কমায়া নিয়ে আসবো, রেশিও করে করে কমায়া নিয়ে আসবো, তাহলে আমাদের জন্য ব্যাপারটা বের করতে সহজ, যে পার্সেন্টেজে এত সমান সমান এত, এভাবে করে বের করা সহজ। আপনি যদি 25 দিয়ে কাটেন, এটা 25 দিয়ে কাটলে কত হবে? 20। এটা যদি আপনি 25 দিয়ে কাটেন কত হয় বলেন? 49 হয় না? 1200-র ভিতরে 40টা 25 আছে নাকি না? আরো বেশি, 48টা আছে 1200-এর ভিতরে 25, আর এক্সট্রা একটা 25 আছে, তাহলে 49টা টোটাল। দুইটাকে একটু যোগ দেন তো, কত আসছে? 59 আসতেছে। এবার দেখেন তো এটার সাথে এটার একটা মিল আছে কিনা। মিল আছে। আচ্ছা, এখন খেয়াল করেন যে আপনার, আমি এখন এটা পার্সেন্টেজে নেই, দুইটার যোগফল, তাহলে প্রতি পার্সেন্টেজে কত পড়তেছে? 10 পড়তেছে। তার মানে এই পার্সেন্টেজ সমান 490 টাকা, এই পার্সেন্টেজ সমান সমান হচ্ছে আপনার 200 টাকা। বুঝেন? তাহলে 490 টাকার আমি হচ্ছে সুগার কিনছি, আর 200 টাকার হচ্ছে সল্ট কিনছি। ওকে, এগুলো অনুপাত থেকে বের করছে আর কি ব্যাপারটা। এইটার ভিতরে কত অনুপাত, কয় টাকার সুগার আছে, কয় টাকার সল্ট আছে। তো আমরা পার্সেন্টেজের একটা হিসাব ধরে এটাকে রিডিউস করে কনভার্ট করে নিয়েছি। যারা বুঝবে না তারা একবার একটু দেখেন ব্যাপারটা। তাহলে দেখেন আপনার 490 টাকার হচ্ছে আমাদের সুগার। সুগার কয় কেজি কেজি? 7 কেজি। তার মানে প্রত্যেক কেজির দাম কত টাকা পড়ছে? 70 টাকা পড়ছে না? 70 টাকা। আর সল্ট কেজি 5 কেজি, তাহলে প্রত্যেক কেজির দাম পড়ছে কত আপনার? 5 কেজির দাম 540। 40 টাকা। সল্ট পড়ছে 40 টাকা। আমাদের জানতে চাইছে কি, দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রাইস অফ 1 সুগার অ্যান্ড 2 কেজি সুগার। ব্যাপারটা একটু উল্টা পাল্টা না? এখানে সুগার হবে না, এটা সম্ভবত সল্ট হবে। 2 কেজি সল্ট। তাহলে 1 কেজি সুগারের দাম 70 টাকা, 2 কেজি সল্টের দাম 80 টাকা। তাহলে দুইটার ডিফারেন্স কত? 10 টাকা। 10 টাকা। এটা এক্স ধরে করা যায় না? কি ধরে? এক্স ধরে? হুম। অবশ্যই করা যায়, কিন্তু আমি এখানে কি জিনিস অ্যাভয়েড করতেছি বুঝতেছেন? আমার পুরো ক্লাস জুড়ে এক্স ওয়াই জেড সময় নষ্ট না হয়। সময় না নষ্ট করে, এক্স ওয়াই জেড না করে, ম্যাথটাকে প্র্যাকটিক্যালি বুঝে শর্টকাটে আনসার করার চেষ্টা করতেছি। আপনাদের ম্যাথ রিটেন থাকবে মাত্র একটা পেট্রো বাংলায়, আর ব্যাংকে ধরেন 3টা 4টা থাকবে, যারা ব্যাংক ব্যাচের আছেন এখানে কয়েকজন আছেন, 3টা 4টা থাকবে। তো যদি একবার আপনি ম্যাথটা বুঝেন, তারপর বানায় লেখা কোনো ব্যাপার না, সেম জিনিসটা আপনি হয়তো এক ধরেও করতে পারবেন, এক্স ওয়াই জেড ধরেও করতে পারবেন। ধরেন সুগারের দাম হচ্ছে এক্স টাকা, আপনার সল্টের দাম হচ্ছে ওয়াই টাকা। হ্যাঁ, এরকম করে, বা না ওয়াই টাকা না, সরি, সুগারের দাম, সল্টের দাম এক্স টাকা, সুগারের দাম হচ্ছে এটার 175%, তাহলে 175x/100। এটাকে কাটাকাটি করে আরো ছোট করতে পারবেন। 25 দিয়ে কাটলে হবে 4, এটা হবে হচ্ছে 7x। এইটা হচ্ছে আপনার সল্টের দাম, এটা হচ্ছে সুগারের দাম। ওকে, এবার 7 কেজির দাম হচ্ছে 7x, না এটা তো এরা 5 কেজির দাম হচ্ছে 5x, এটা 7 কেজির দাম হচ্ছে 7 গুণ করবে। এই দুইটার দাম মিলায় কত হয়েছে? 690 টাকা হয়েছে। দেখছেন, আমি কিন্তু প্র্যাকটিস করি নাই, কিন্তু আমি বুঝে নিছি ব্যাপারটা আসলে কি। আপনি যদি ম্যাথটা বুঝেন, আপনি এটাকে প্র্যাকটিক্যালি করলে অটোমেটিক্যালি আপনি কিন্তু এটাকে কনভার্ট করতে পারবেন। ডিড ইউ গেট মাই পয়েন্ট? আমি কিন্তু অলরেডি কনভার্ট করে ফেলছি, তাই না? আপনার 7 কেজি আর 5 কেজির দাম 690 টাকা না? তাহলে 1 কেজি সল্টের দাম ধরছি x টাকা, তাহলে 5 কেজির দাম এইটা। 1 কেজি সুগারের দাম আমাদের 175% বের করে আসছে 7x, তাহলে 7 কেজির দাম এইটা। এই দুইটা দাম মিলায় আমার 690 টাকা। তাহলে এখানে যদি আমি এক্স এর মান বের করি, তাহলে আমি পেয়ে যাব হচ্ছে সল্টের দাম, আর যদি আমি এই 7x/4 এর মান বের করি, আমি পেয়ে যাব সুগারের দাম। এবার আপনি সুগারের দাম, 1 কেজি সুগার আর 2 কেজি সল্টের দামের ব্যবধান বের করে ফেলতে পারবেন। আর মাঝখানের কথাগুলো কি বুগিঝুগি কথা, নিজের মধ্যে বেরা, হ্যাঁ, হ্যালো স্যার, মাই ডিয়ার ফ্রেন্ডস, এরকম উল্টাপাল্টা কথা। আসেন, হ্যাঁ, এর আগের ম্যাথটা তো মনে হয় আনসার ছিল।
এর একটা আনসার ছিল, আমাদের ভুল হয়েছে। জি ভাই, এখানে মনে হয় 8 লাখ হয় আনসার। ভাইয়া আমারও 8 লাখ আসছে। তা ভুলটা কোথায় হয়েছে? এখানে হচ্ছে গিয়ে লাস্টে আমার যেটা মনে হয় আমরা এই যে 2% এর ভুল 2% হয়েছে। হচ্ছিল না, ওখানে ভুল করছিলাম। যখন অ্যাকুয়ার করছে এইখানে ভাই আমরা এই লজিকটা বের করতে পারি না যে তাহলে পার পার্সেন্ট শেয়ারের প্রাইসটা আসে 25,000 টাকা করে, দেন 32% শেয়ারের দাম কত আসে, এভাবে কি আমরা করতে পারি কিনা এটা, তাহলে ভাই 8 লাখ আসে। কিভাবে? 12% না 20%? 20% ভাই না? এখানে যে লাস্টে আমাদেরকে যে সিনারিওটা বলছে 5 লাখ টাকায় অ্যাকিউর করে 20% শেয়ার, এখানে যদি আমরা প্রত্যেকটা শেয়ার মানে প্রত্যেকটা পার্সেন্ট শেয়ারের মূল্যটা বের করি তখন আসে 25,000 টাকা। তো ওই 25,000 টাকা করে যদি প্রত্যেকটা শেয়ার হয় দেন 40%-এর না, ওইখানে আপনি যেটা 32% চলে বলছেন, আসে। আপনি যেটা বলছেন ওইভাবে আসা যে কথা, এভাবে একইভাবেই তো আসবে, সেমই তো ইয়াটা। জি ভাই, মানে এভাবে গেলে তখন 20 ডিফারেন্স হয়। কোথাও এক জায়গায় ক্যালকুলেশনে ভুল হয়েছে, এটা হইতে পারে। জি ভাই, তাছাড়া ওই যে 2% ক্যালকুলেশনে ভুল হয়েছে। 2% ক্যালকুলেশনে ভুল হইতে না, পারে। 2% এ ভুল হয়েছে ভাই। 5,000 হবে না মনে হয়। 2% ক্যালকুলেশনে আপনার প্রতি পার্সেন্ট 50,000 হয় ভাই বলতেন ওটা। একজন, প্রতি পার্সেন্ট 25,000, তার মানে 2% হচ্ছে 50,000। 50 50,000 ভাই। আর 7.5 লাখ, টোটাল আপনার 8 লাখ। এটা হইতে পারে, ক্যালকুলেশনে ভুল হয়েছে কিন্তু প্রসেস তো ঠিক আছে। ওকে, তার মানে 8 লাখ আনসার আছে। ওকে, এই জন্য আমি ওই যে একবার বলছিলাম যে নান অফ দিস আসলে আপনার প্রধান কাজ কি, আরেকবার রিচেক করা যে আপনার ক্যালকুলেশন কোথাও ভুল হয়েছে কিনা। 17 নাম্বার, খুবই বড় ম্যাথ, আজকে অবশ্য করতে পারবো কিনা, 17 করে আজকে শেষ করে দিব, আর 3টা থাকবে। নেক্সট ক্লাসটাও আমি নিব, প্রফিট লস রেশিও প্রপোর্শন পর্যন্ত আমি নিব, অন্য চ্যাপ্টারগুলো আবার আপনাদের অন্য টিচার নেবে। আচ্ছা দেখেন, বলছে দেয়ার ইজ আ 15% ডিসকাউন্ট অফ কনফারেন্স টিকেট ইফ ইট ইজ বট। একটু খেয়াল করেন, একটু টাফ আছে, জাস্ট আইকিউ খাটাইতে হবে, ব্রেনটারে একটু, যদিও অনেকক্ষণ ধরে ম্যাথ করতেছেন, 17টা পর্যন্ত ম্যাথ হয়ে গেছে, একটু মনোযোগ দেন। দেয়ার ইজ আ 15% ডিসকাউন্ট অফ কনফারেন্স টিকেট, কনফারেন্স টিকেটের 15% ডিসকাউন্ট আছে। আপনি যদি এটা অ্যাডভান্স কিনেন, কতদিন? 5 দিন থেকে 29 দিন, অর্থাৎ 5 দিন অ্যাডভান্সই কিনলো, মানে 5 দিন আগে কিনলেও, যখন আপনার কনফারেন্সটা হবে তার 5 দিন আগে কিনলেও 15% ছাড় পাবেন, 29 দিন আগে কিনলেও 15% ছাড় পাবেন। আচ্ছা, যদি আপনি 30% ডিসকাউন্ট পাবেন যদি আপনি 30 থেকে 59 দিন আগে কিনেন, আবার আপনি 40% ডিসকাউন্ট পাবেন আপনি যদি 60 থেকে 79 দিন আগে কিনেন, 40%। এন্ড শেলা নামে এক মহিলা, এক বেডি মানুষ, আপনার সে টাকা পে করছে 252 টাকা কনফারেন্স টিকেটের জন্য। ওকে, কিন্তু সে যদি ইফ শি হ্যাড পারচেজ দ্য টিকেট 1 ডে লেটার, সে যদি টিকেটটা একদিন পরে, কিন্তু একদিন পরে কিনা মানে কি, অ্যাডভান্স দিন কমে দেওয়া, হ্যাঁ, অর্থাৎ একদিন পরে কিনা মানেই হচ্ছে, ধরেন আপনি 30 দিন আগে কিনছেন, 30 দিন আগে কিনছেন, একদিন পরে কিনা মানে হচ্ছে আপনি 29 দিন আগে কিনছেন, তাই না ব্যাপারটা? একদিন পরে কিনা মানে 29 দিন আগে কিনছেন, এটা তো বুঝছেন নাকি কোনো কনফিউশন আছে? জি ভাই, কোনো একটা বুঝছি। টিকিট একদিন, কোনো একটা টিকিট একদিন পরে কিনছেন, তার মানে আপনার 30 দিন আগে কিনলে, আর যদি একদিন পরে কিনেন তার মানে 29 দিন আগে কিনছেন। খেয়াল করেন, এখন সে যদি একদিন পরে কিনে তাকে পে করতে হয় কয় টাকা? 306 টাকা, 306 টাকা। হাউ মেনি ডেজ ইন অ্যাডভান্স ডিড শি পারচেজ দ্য টিকেট, কতদিন অ্যাডভান্সে সে টিকিটটা কাটছে। এখানে প্রথমত আইকিউ দিয়ে দুইটা অপশন আমরা বাদ দিয়ে দিব। কিভাবে? আমাকে বলছে একদিন পরে কিনলে টাকাটা বেড়ে যায়, কয় টাকা বাড়ে? 54 টাকা। 54 টাকা একদিন পরে কিনলেই। খেয়াল করেন তো, আমার এই রেঞ্জটা কি আছে, এইটা, এইটা এবং 60, এইটা। আমাকে বলেন আনসার কি 5, 30 আর 60, এই তিনটার মধ্যে কোনোটা হইতে পারে? পারে? 5 হইতে পারে না আমাদের, নাম্বার 1। ওকে, 5 হইতে পারে না। কেন হইতে পারে না? আপনি বলছে একদিন পরে কিনলে, বুঝেন ব্যাপারটা, একদিন পরে কিনলে, হ্যাঁ, আপনার কি হবে, কি বলে, একদিন পরে কিনলে আপনার দামটা বেড়ে যায়, কয় টাকা বেড়ে যায়? 54 টাকা। একদিন পরে কিনা মানে হচ্ছে 4 দিন আগে কিনা, একদিন পরে কিনা মানে 4 দিন আগে কিনা।
4 দিন আগে কিনা যে কথা, 5 দিন আগে কিনা একই কথা হইতে পারে। আচ্ছা, এটা না বুঝে আরেকটা জিনিস বোঝাই, দাঁড়ান, এভাবে না বোঝাই, তাহলে একটু জটিল হয়ে যাবে আপনাদের জন্য। খেয়াল করেন, আমার একদিন পরে কিনতে কয় টাকা হয়েছে? 54 টাকা হয়েছে। আচ্ছা, এখন একটু খেয়াল করেন কোন কোন জায়গায় আমার অ্যামাউন্টটা বাড়তে পারে একদিন পরে কিনা। হ্যাঁ, 29, 30, তারপর ধরেন 59, 60। এইটা আপনি যদি 30 দিন আগে কিনেন, যেই ডিসকাউন্ট পাবেন, 29 দিন আগে কিনলে কি সেই ডিসকাউন্ট পাবেন? না ভাই, না ভাই, পাবে না। 30 দিন আগে কিনলে 30% ডিসকাউন্ট পাবেন, কিন্তু 29 দিন আগে কিনলে আপনি 15% ডিসকাউন্ট পাবেন। আবার দেখেন, আপনি যদি এই 59 দিন আগে কিনেন আর 60 দিন আগে কিনেন, দুইটা কি একই হবে? অ্যামাউন্ট চেঞ্জ হয়ে যাবে না? চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমাকে বলছে একদিন পরে যদি কিনে, একদিন পরে, ধরেন 30 দিন আগে আপনি কিনছেন, হ্যাঁ, জাস্ট অনুমান করেন ব্যাপারটা, 30 দিন আগে কিনছেন, আপনি 252 টাকা দিয়ে কিনতে পারছেন, এটা আনুমানিক বলতেছি আমি জাস্ট। তাহলে আপনি একদিন পরে কিনা মানে কি 29 দিন আগে কিনা, এটা তো বুঝতেছেন? একদিন পরে কিনা মানে 29 দিন আগে কিনা। আমরা যদি 30 কে বেস ধরি, জি ভাই। জি ভাই, জি ভাই, হ্যাঁ, বুঝতে পারছি। তার মানে আপনার 29 দিন আগে কিনলে আপনার 306 টাকা পে করতে হয়, তাই তো ব্যাপারটা? এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার একটু খেয়াল করেন ব্যাপারটায়, সে যদি 30 দিন আগে কিনে 30% ছাড় পায়, আর যদি 29 দিন আগে কিনে তাহলে সে 15% ছাড় পায়, 15% ছাড় পায়। বুঝেন, আমাদের এটা বেস ধরছি জাস্ট বোঝানোর জন্য। আনসার এটা না হয়ে 60 হইতে পারে, 59 হইতে পারে। কম্পেয়ারটা এই 4টা অপশনের বাইরে আনসার হওয়ার সম্ভাবনা নাই। আছে? 4টা অপশনের বাইরে আনসার হওয়ার সম্ভাবনা আছে? না, কোনো অপশন নাই। কেন অপশন নাই আমি একটু পরে ব্যাখ্যা করবো নি, এটা দিয়ে আজকে ম্যাথ শেষ হয়ে যাবে। খেয়াল করেন, এখন এই জায়গায় যে 306 টাকা দিয়ে সে কিনছে টিকিটটা, মানে যদি 30 দিন আগে না কিনে 29 দিন আগে কিনতো, মানে একদিন পরে কিনতো, তার মানে 29 দিন আগে কিনতো, এখন 306 টাকা লাগতো, সে কত পার্সেন্ট ছাড় পাইছে? 15%। এখন ধরেন সে 15% ছাড় পায় নাই, তাহলে আমি 15% ছাড় যদি না পাইতো, তাহলে সে মূল টাকাটা পাবো না, আমার টিকিটের টাকাটা। খেয়াল করেন, তার মানে এটা 15% ছাড় পাওয়া মানে এটা হচ্ছে 85%। 85% সমান সমান 306 টাকা। 85% সমান সমান 306 টাকা। তাহলে আপনার 1% সমান তো আমরা পাবোই, আর আমরা 100% সমান যদি আমরা বের করতে চাই, মানে 100% মানে আমার টিকিটের মূল টাকাটা আমি পেয়ে যাব। 15% ছাড় না পাইলে তো আমার মূল টাকাই হয়। হ্যাঁ, আচ্ছা, মূল টাকাটা বের করতে পারলে আমাদের মোটামুটি ম্যাথটা সহজ হয়ে যাবে। এটা আমাদের আসতেছে কত? 17। এটা আসতেছে আমাদের 5, 20, 100। 17 দিয়ে সম্ভবত এটাকে কাটাকাটি করা যায়। একবার দেন। একবার হয় নাকি? 18। 18 আসতেছে? হ্যাঁ, 18 আসবে। একবার দিলে আমাদের হাতে থাকবে 13। 13 আর 6 136। তাহলে 17 কে আপনি 8 বার দিলে 8 10 80, 7 8 56। ঠিক আছে, 18 বার থাকে। 18, তাহলে 20 আর 18 গুণ করলে আমাদের আসবে 360। তার মানে টিকেটের মূল দাম হচ্ছে আমার 360। টিকেটের মূল দাম কত? 360। কিন্তু আমি কিনছি হচ্ছে 252 টাকায়, কারণ হচ্ছে আমি অনেক অ্যাডভান্সে কিনছি। কিন্তু যদি আমি একদিন পরে কিনতাম, আমি টিকিটটা 306 টাকায় কিনা লাগতো, অর্থাৎ মাঝামাঝি একটা প্রাইসে কিনা লাগতো। এখন আমাদের একটু খেয়াল করেন যে এই 306 টাকায় যদি কিনা লাগে, আমি তাহলে কয় পার্সেন্ট ডিসকাউন্ট পাবো এটা বের করতে পারবো না? মানে 52 টাকায় না কিনলাম কিনা ওটা পরে বাদ, আমি যদি একদিন পরে কিনতাম, তাহলে আমার 306 টাকায় কিনা লাগতো। তার মানে আলটিমেটলি আমি একটা ছাড় তো পাইছি, আমার মূল টিকিটের দাম তো 360 টাকা, তার মানে আমি বাকি টাকা ছাড় পাইছি। কয় টাকা ছাড় পাইছি? 52 টাকা। 54 টাকা। 54 টাকা ছাড় পাইছি, তাই না ব্যাপারটা? 54 টাকা ছাড় পেয়েছি। আচ্ছা, এখন তাহলে খেয়াল করেন তো, আমি যদি 306 টাকায় কিনতাম তাহলে 54 টাকায় ছাড় পাইতাম, আবার যদি আরো একদিন আগে কিনতাম তাহলে আমি এখানেও 54 টাকা ছাড় পাইতাম, 54 টাকা ছাড় পাইতাম। আমি এখন যে জিনিসটা ফ্যাক্ট চেক করব যে
54টা 54 আপনার হচ্ছে কত পার্সেন্ট হয়, মানে আপনি আলটিমেটলি কত পার্সেন্ট ডিসকাউন্ট পাইছেন? 360 টাকায় 54 টাকা ডিসকাউন্ট। ওকে, তাহলে আপনি খেয়াল করেন 100 কাটাকাটি করলাম, 636 6 নং 54। ম্যাথটা জটিল আছে, কিন্তু ম্যাথটা অনেক ক্যালকুলেশন ব্যাপার আছে, জাস্ট একটু বুদ্ধি খাটাইতে হয়, এক চান্সেই করা যায়, জাস্ট বুদ্ধি খাটাইতে হবে। একটু খেয়াল করেন, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3, কত আসতেছে আপনার? 15%। 15%, 5 আসতেছে 15%। তার মানে আমি 360 টাকার টিকিটটা যদি 306 টাকায় কিনতাম, 306 টাকায় কিনতাম, 15% ডিসকাউন্ট পাইতাম। কিভাবে? ওই যে 306 টাকায় কিনা লাগতো আমাকে, কিন্তু আমি কি 306 টাকায় কিনছি? না, 306 টাকায় আমার কেনা লাগতো যদি আমি একদিন পরে কিনতাম, একদিন পরে কিনতাম। তাহলে দেখেন তো রেঞ্জটা কোথায়? 15% ছাড় পাইতাম আমি এইখানে, 15% ছাড় পাইতাম আমি এইখানে। ওকে, তার মানে আমি এই ছাড়ে কিনি নাই, এই অ্যাডভান্স কিনি নাই, অর্থাৎ 5 থেকে 29 দিন আগে কিনি নাই, আমি আরো কম টাকায় কিনছি না? 306 টাকায় না কিনে আমি যদি 306 টাকায় কিনতাম, তার মানে হচ্ছে 5 থেকে 29 দিন অ্যাডভান্সে কিনছি। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? না ভাইয়া। আমি 306 টাকায় তো কিনি নাই, 15% ছাড় পাইছি, আমি মূল দামটা আমি বের করে নিয়েছি, মূল দাম টিকেটের হচ্ছে 360 টাকা। তার মানে আমি যদি 6 টাকায় কিনতাম, তার মানে 15% ছাড় পাইতাম, কিন্তু আমি তো 15% ছাড় পাইনি, আরো বেশি পাইছি, কারণ আমি 252 টাকায় কিনছি। তার মানে এটা বুঝলাম আমি 5 দিন কিংবা 29 দিন আগে কিনি নাই। ওকে, 5 দিন 29 দিন আগে কিনি নাই। তার মানে আমাকে বলছে আমি যদি একদিন পরে কিনতাম, অর্থাৎ দেখেন তো 30 দিন অ্যাডভান্সে না কিনে একদিন পরে মানে 29 দিনের অ্যাডভান্সে কিনতাম, তাহলে কিন্তু আমার 306 টাকায় কেনা লাগতো, 306 টাকায় কেনা লাগতো। তার মানে আমার কেনা লাগছে 252 টাকায়, অর্থাৎ আমার রেঞ্জটা হচ্ছে 30 থেকে 59 ভিতরে আমি কিনছি। কারণ 30 দিনের সময় না কিনে আমি যদি 29 দিন আগে কিনতাম, অর্থাৎ একদিন পরে, তাহলে আমাকে 306 টাকা পে করা লাগতো। তার মানে আমি হচ্ছে কি করি নাই, 29 দিন আগে কিনি নাই, আমি কিনছি আসলে 30 দিন আগে অথবা 59 দিন আগে, এই রেঞ্জের ভিতরে কিনছি। এখন প্রশ্ন হচ্ছে আনসার কত হবে, 59 নাকি হচ্ছে 30? যেহেতু এই রেঞ্জের ভিতরে কিনছি, 30 হবে। 30 হবে। 59 কেন হবে না? 59 থেকে তো একদিন বাদ গেলে তো ওই 15% ছাড়টা হইতেছে না এখানে। 30 থেকে হইলে Exactly. হচ্ছে কি 29-এ চলে আসতেছে। অর্থাৎ আপনি 59 দিন আগে কেনা যে কথা, যেই দামে কিনতে পারবেন, একদিন পরে মানে 58 দিন আগে কিনলে একই দামই তো পাচ্ছেন, কিন্তু আমাকে বলছে একদিন পরে কিনলে আমাকে 54 টাকা বেশি দিয়ে কিনতে হবে। তার মানে আমার রেঞ্জটা 30 থেকে 59 হইলেও 30 ধরতে হবে, কারণ 30 দিন আগে না কিনে আমি যদি একদিন পরে অর্থাৎ 29 দিন আগে কিনি, তাহলে আমার এখানে পে করতে হয় 306 টাকা, কিন্তু এখানে পে করতে হয় 252 টাকা। খুবই জটিল ম্যাথ মনে হইতেছে, জাস্ট ভাই, বুঝি নাই। একটা প্রশ্ন ছিল ভাইয়া, বলেন। যে টিকিটের মূল টাকাটা বের করার জন্য যে আপনি যে 50% ডিসকাউন্ট হিসাব করছেন, মানে 15%। 85% সমান হচ্ছে আপনার 306 হিসাব করছেন। হুম, তো এটা তো আমরা তো আগেই জানি না যে এটা 50% ডিসকাউন্টে কিনছে, সেটা এটা তো আচ্ছা 30% হতে পারে। আমরা এটা কিভাবে আপনি এটা বা ফিক্স করলেন 15%টা? আচ্ছা আচ্ছা, আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি। দেখেন, আপনার একটু বোঝার চেষ্টা করেন যে একদিন পরে আর আগের যে হিসাব নিকাশটা, এইটা 59, এর বাইরে কি আমাদের কোনো হিসাব নিকাশ আসতে পারে? কারণ আমাকে বলছে আপনি যদি একদিন পরে কিনেন আপনাকে টাকা বেশি দেওয়া লাগবে, আপনি যদি একদিন জি। পরে কিনেন আপনাকে টাকা বেশি দেওয়া লাগবে। সো আপনি আপনার রেঞ্জ আছে একটা হচ্ছে 30 থেকে এইটা, আরেকটা রেঞ্জ আছে হচ্ছে আপনার 5 থেকে 29, এই রেঞ্জটা কত ছিল যেন, 60 থেকে 60 থেকে 89। 89, এইটা 89। খেয়াল করেন, একদিন আগে পরে হিসাব নিকাশ শুধু এই দুইটা ইকুয়েশনের মধ্যেই আছে।
এই দুইটা ইকুয়েশনের মধ্যেই আছে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন যে আপনার 60 দিন আগে যদি না কিনে একদিন পরে অর্থাৎ 59 দিন আগে কিনে, হ্যাঁ তাহলে সে পার্সেন্টেজ কম পাবে না? পার্সেন্টেজ জি কম পাবে। আচ্ছা, আবার সে যদি 30 দিন আগে না কিনে একদিন পরে অর্থাৎ 29 দিন আগে কিনে, তাহলে সে কি হবে আপনার এই কম পাবে। কম পাবে। কত? একটা নির্দিষ্ট টাকা কম পাবে। এখন প্রশ্নটা আপনার ছিল যে ভাই, যে আমি এটা 15% কেন, এটা 30%, এটা 40% হইলো না কেন? আচ্ছা, খেয়াল করেন, আপনি বোঝার চেষ্টা করেন। আপনি যদি 60 দিন আগে কিনতেন কত পার্সেন্ট ডিসকাউন্ট পেতেন? 40% ডিসকাউন্ট পেতেন, তাই তো? 40% ডিসকাউন্ট পেতেন। অর্থাৎ খেয়াল করেন, অর্থাৎ আপনি এইখানে যদি এটা বেস ধরতে যান, 60 কে বেস ধরতে যান, তার মানে আপনি এই 60 দিন আগে কিনে 252 টাকায় কিনছেন, তাই তো ব্যাপারটা? 252 টাকায় কিনছেন। কিন্তু আপনি যদি 60 দিন আগে না কিনে একদিন পরে 59 দিন আগে কিনতেন, তাহলে 306 টাকায় কিনা লাগতো আপনার, 306 টাকায় কেনা লাগতো। এবার হচ্ছে পয়েন্টটা, যিনি কোয়েশ্চেনটা করছেন, ভাই আমি কেন 15% ধরলাম, মানে 30%, 30 দিন আগে কেন ধরলাম? একটু খেয়াল করেন, ব্যবধান কত দুইটার মধ্যে? 54 টাকা না? 54 টাকা। আচ্ছা, এবার আসেন, আপনি কত পার্সেন্ট ছাড় পাইছেন? 40% ছাড় পাইছেন, তাই তো? এখন 59 দিন পরে কিনলে, মানে 59 দিন আগে কিনলে আপনি ছাড় পান কয় পার্সেন্ট? 30% না? 5-30 থেকে 59 আগে 30%। তাহলে একটু খেয়াল করেন, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন যে আপনার 30% ছাড় পান। এবার আমরা ওইটার থেকে মূল টাকাটা একটু বের করি, তাহলে এটা মানে তো 70%, 306। 30% ছাড় পাইয়ে তো এটা কিনছেন। যদি আপনি এই রেঞ্জটা ধরেন, ব্যাপারটা হচ্ছে এইটা, 30% ছাড় পাই এটা কিনছেন, তার মানে 100% সমান সমান কত? এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, কাটাকাটি করলাম, ওকে। এবার আসেন, আপনি যদি কাটেন কত আসবে? 7, 3 সাথে 4 সাথে 28, 28 আর হচ্ছে 2, 26। 26 কি 7 দ্বারা কাটা যায়? যায় না। প্রথম কথা হচ্ছে আপনার এখানে একটা ফ্র্যাকশন চলে আসে, প্রথম কথা হচ্ছে ফ্র্যাকশন চলে আসে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি একটু খেয়াল করেন, মূল যে আপনার অ্যামাউন্টটা, মূল যে অ্যামাউন্টটা, এটার থেকে যদি আপনি, এই যে আমরা যদি এই রেঞ্জটা ধরি আর কি, ব্যাপারটা বুঝেন, এই দুইটা রেঞ্জ যদি আমরা ধরি, তার মানে আপনি এইখানে 30% ছাড় পাইছেন, এই অ্যামাউন্ট থেকে 30% ছাড় পাইছেন। আর যদি আমি এই দিনে কিনি, একদিন আগে কিনি, পরে না কিনে, আমি ছাড় পাইছি 40%, অর্থাৎ এই অ্যামাউন্টের 40%। তাহলে খেয়াল করেন তো, এই অ্যামাউন্টের 40% আর এই অ্যামাউন্টের 30%, দুইটার মধ্যে ব্যবধান কত? 10%। 10%। না না, ওইটা না, টাকার 54 অ্যামাউন্টে আমাদের ব্যবধান কত? 54 টাকা। 54। 54 টাকা না? কারণ আমাদের বলছে আমি 252 টাকার জায়গায় 306 টাকা দিয়ে কিনা লাগতো, তার মানে 54 টাকা, 54 টাকা। তাহলে এই মূল টাকার 30% আর এই মূল টাকার 40%, এই দুইটার ব্যবধান হইতে হবে 54 টাকা, ব্যবধান হইতে হবে 54 টাকা। কিন্তু আমরা যদি এই দুইটা রেঞ্জ ধরি, এটার ব্যবধান 54 টাকা হয় না, তার চেয়ে বেশি হয়। আপনি জাস্ট একটা ক্যালকুলেটিভ গ্যাস করেন, তাইলেও হবে। তাই ক্যালকুলেটিভ গ্যাস করেন, আমাকে বলেন এটার আনসারটা কত আসতে পারে? এটা আছে আবার 4 বার যায় 26, তো 44, 440। মূল টাকা হচ্ছে 440, ওকে। তাহলে এটা 30% মানে 3 ভাগের 1 ভাগ, 44 ইন্টু 3, আর 40% মানে 4। গুণ করেন, কত আসবে? ব্যবধান কত আসতেছে? ব্যবধান 44 আসতেছে, 54 আসতেছে না। ভালো, এটা 44 আসতেছে ব্যবধান, বোঝাই যাচ্ছে। বুঝছেন নাকি বুঝেন নাই? কনফিউশন? যদি কনফিউশন থাকে ভিডিওটা আরেকবার দেখবেন, এই ম্যাথটা একটু আছে, জটিল আছে, কিন্তু বুঝলেই হবে। এটা তো বুঝছেন যে আপনি যদি এই দুইটা রেঞ্জ নিয়ে কাজ করতেন, তাহলে এইখানে আপনি 40% ছাড় পাইতেন, আর এই একদিন পরে কিনলে আপনি 30% ছাড় পাইতেন। অর্থাৎ 40% ছাড় পাই আপনি 252 টাকায় কিনছেন, আর 30% ছাড় পাই আপনি 306 টাকায় কিনছেন। তাহলে এই দুইটার মধ্যে ব্যবধান হচ্ছে 54 টাকা। তো আপনি 30% ছাড় পাইয়া যদি 306 টাকায় কিনেন, যদি ছাড় না পাইতেন,
তাহলে আপনাকে প্রায় 440 টাকা দিয়ে টিকিটটা কিনা লাগতো। এখন যদি আপনি 30% ছাড় পান, তাহলে এটা আসবে হচ্ছে 44x3, এটা আসবে 40% ছাড় পাইলে 44x4। এই দুইটার টাকার ব্যবধানটা আমাদের এখানে বলা আছে, প্রশ্নে দেয়া আছে, মাইনাস করলে পাওয়া যায় 54 টাকা, কিন্তু এখানে ব্যবধান হয় হচ্ছে আপনার 44 টাকা। ঠিক আছে, এই কারণে আনসার ওইটা হবে। আমি জাস্ট স্টার্টিং যেটা করছি, মানে আমার ন্যাচারালি আমি যখন ম্যাথটা প্রথম করছিলাম তখনই আগে 30 আর 29 ধরছি। সবার আগে আমি যে জিনিসটা সিলেক্ট করে নিছি যে রেঞ্জটা কখন বাড়বে কমে, একদিন কোনটা কোনটা ধরলে আমার একদিন বাড়ার কমার সাথে টাকার পার্থক্য তৈরি হয়ে যাবে। 29 আর 30, 30 দিন আগে না কিনে একদিন পরে কিনলে, 60 দিন আগে না কিনে একদিন পরে কিনলে, এই রেঞ্জটা ছাড়া আমার আর রেঞ্জ নাই। তাহলে এবার আমি ম্যাথটাকে আগাইছি। ম্যাথটা এবার আপনি চাইলে এখান থেকে এইটাও ধরতে পারেন, আর নয় এটা ধরতে পারেন। আপনার ইকুয়েশন মাত্র এখানে দুইটা, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, এই দুইটার যে কোনো একটা ধরে করলে হবে। এখন আপনি স্টার্টিং এ এখান থেকে ধরেন, এভাবে করে ফ্যাক্ট চেক করবেন এখন যেভাবে দেখাই দিছি, আর এটা যদি করেন এটা তো অটোমেটিক্যালি চলেই আসছিল। 30 দিন আগে কিনে 252 টাকায়, এই 29 দিন আগে কিনছেন আপনি 300, আগে কিনলে 306 টাকা, ব্যবধান 54 টাকা। তো 306 টাকা আপনি 15% ছাড় পাইছেন, যদি ছাড় না পাইতেন 360 টাকায় কেনা লাগতো, 360 টাকায় কেনা লাগতো। এভাবে করে আমরা বের করছি ব্যাপারটাতে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। 3টা ম্যাথ বাকি আছে, ওই 3টা রিটেনের মতন করে ম্যাথ নেক্সট ক্লাসে 3টাতেই স্টার্ট করব আমরা। ওকে, আর ভাইয়া আপনাদের আমার একটা প্রশ্ন। আগামীকাল বৃহস্পতিবার আপনাদের পরীক্ষা আছে, এটা জানেন? জি জানি ভাইয়া। টাইম হ্যাঁ স্পিড। বলেন বলেন। ভাইয়া এই যে ম্যাথের যেই পিডিএফটা দিছিলেন এটা হুম। কোথায় আছে? কি কয়, সারা রাত সীতারামের গল্প বলে সীতাকার বাপ। ম্যাথের পিডিএফ আছে হচ্ছে আপনাদের গুগল ড্রাইভে, আমি আপলোড করে দিছি। গুগল ড্রাইভ আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, গুগল ড্রাইভ আপনাদের ফেসবুক গ্রুপে ফিচার পোস্টে আছে। যদি আপনি ফিচার পোস্ট খুঁজে না পান, তার মানে আপনি ফেসবুক লাইট চালান। ফেসবুক লাইট না চালায় ফেসবুকের মূল অ্যাপ চালাবেন, তাইলেই হবে। আজকে এ পর্যন্ত কোনো কোশ্চেন নেব না আর, কারণ এখন আরেকটা ক্লাস আছে, আইবিএ ব্যাচের ক্লাস আছে।